অর্থাৎ আহ, বিক্রিয়ার সাম্যাবস্থা কেপিকেসি রিলেটেড যে ধরনের সমস্যাগুলো আছে এবং অম্লক্ষারক সাম্যাবস্থা, পাশাপাশি বাফার দ্রবণের সাম্যাবস্থা, এই দুটো বিষয় নিয়ে আমরা হচ্ছে আমাদের আজকের মূল টপিক। তো আমরা প্রথমত চলে আসি আসলে সাম্যাবস্থা জিনিসটা কি। সাম্যাবস্থা হচ্ছে, আমি একটা সিম্পল যদি এক্সাম্পল দেই, দেখো খেয়াল করো। এখানে প্রথমত আমরা যদি চিন্তা করি, দেখো হচ্ছে যখন ধরো দুটা বিক্রিয়ক, একটা বিক্রিয়ক আছে এ আর একটা বিক্রিয়ক আছে বি, এবং যখন বিক্রিয়া শুরুতে ছিল অর্থাৎ ইনিশিয়াল স্টেজে, সেই ইনিশিয়াল স্টেজে এর পরিমাণ ছিল 10 এবং বি এর পরিমাণ ছিল 0। সময়ের সাথে সাথে অর্থাৎ যখন দ্বিতীয় সেকেন্ডে চলে আসে, তখন এ 10 মোল বা তার কাছে যে 10 পরিমাণ ছিল সেখান থেকে 7 পরিমাণ বিয়োজন করে, এবং বি এর তখন পরিমাণ হয়ে যায় 7, সেখান থেকে সে 3 পরিমাণ বিয়োজন করে। এভাবে যখন চলতে থাকে, আলটিমেটলি একটা সময়ে দেখো এর বিক্রিয়ার হার প্রতি সেকেন্ডে সে শূন্য, যখন প্রথম অবস্থায় ছিল তখন তার পরিমাণ ছিল 10, দ্বিতীয় সেকেন্ডে তখন তার পরিমাণ ছিল 7, চতুর্থ সেকেন্ডে তার পরিমাণ ছিল 5 বিক্রিয়কের পরিমাণ বা বিয়োজনের পরিমাণ যদি আমরা বলি, ষষ্ঠ সেকেন্ড, অষ্টম, দশম এবং 5 বছর পর্যন্ত তার কিন্তু বিয়োজনের পরিমাণ হচ্ছে 3333 মোল করে। অপরদিকে বিয়ের পরিমাণ দেখো, বিয়ের পরিমাণের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তার বিয়োজনের পরিমাণ হচ্ছে 777 এবং 7 করে। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটু জিনিস খেয়াল করি, যে হচ্ছে ষষ্ঠ, অষ্টম, দশম এবং 5 বছর পরে যদি আমি একটা সেকেন্ড চিন্তা করি, সেই প্রতিটা সেকেন্ডেই তার বিয়োজনের পরিমাণ, অর্থাৎ বিক্রিয়ক থেকে যতটুকু পরিমাণে বিয়োজিত হচ্ছে বা উৎপাদ থেকে যে পরিমাণে বিয়োজিত হচ্ছে, সেই পরিমাণগুলো সমান। এই অবস্থাটাকে আমরা আসলে বলি রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা কি, যে একটা উভমুখী বিক্রিয়া যখন চলতে থাকে, সেই উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের হার এবং উৎপাদের হার যখন সমান থাকে, সেই হারটাকেই আমরা, যখন সমান হয় সেই অবস্থাটাকে আমরা ধরে নিই রাসায়নিক সাম্যাবস্থা। দেখো, আর এফ বলতে আমরা বলছি ফরওয়ার্ড রিয়াকশন রেট অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার, এবং আর বি বলতে বোঝাচ্ছি আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট বা পশ্চাৎ বিক্রিয়ার হার। দেখো, সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের কতগুলো শর্ত অবশ্যই মানতে হবে, বা আমাদেরকে কতগুলো শর্ত মনে রাখতে হবে। যেমন সাম্যাবস্থা মানে হচ্ছে বিক্রিয়ার হার সমান, কখনোই পরিমাণ না। অর্থাৎ আমরা কখনোই পরিমাণকে বিক্রিয়ার সাম্যাবস্থা বলে ধরে নিই না, আমরা সাম্যাবস্থা বলতে ধরে নিই বিক্রিয়ার হার সমান, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার। আর সাম্যাবস্থা কি আসলে কত সময় ধরে চলতে থাকে, এগুলো খুবই কমন কথাবার্তা। সাম্যাবস্থা অনন্তকাল ধরে চলতে থাকে। আমাদের একটা ধারণা থাকে যে কোনো সময় বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে আসে, আসলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়। বিক্রিয়াটা কখনোই সেরকম হয় না ভাইয়ারা, বিক্রিয়াটা সবসময় অনন্তকাল ধরে চলতে থাকে। আর সাম্যাবস্থা, আমি যেটা বলছিলাম যে সাম্যাবস্থা অনন্তকাল ধরে চলতে থাকে, দ্যাট মিনস সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা। আর গতিশীল অবস্থা বলতে এটি সবসময় চলতে থাকবে, আর এর উপর বেসিক্যালি প্রভাবকের কোনো ভূমিকা থাকে না। এগুলো সাম্যাবস্থার ক্ষেত্রে খুব বেসিক কিছু কথাবার্তা। আর একটি উভমুখী বিক্রিয়া আসলে শেষ হয় না, সাম্যাবস্থায় পৌঁছায়, এবং পৌঁছানো মাত্রই আমাদের মনে হয় যে বিক্রিয়াটা আসলে শেষ হয়ে গেছে। আসলে বিক্রিয়াটা কখনোই শেষ হয় না, আর এটিকেই আমরা অনেক সময় সমাপ্তি বলে ধরে নিই। এই ধারণাটা আমাদের ভুল। এখন সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের সব থেকে যে ইম্পর্টেন্ট একটা বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার, সেটি হচ্ছে সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস। এখন এই সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস বলতে আমরা কি বুঝি? ধরো একটা দ্রবণের ক্ষেত্রে আমরা যদি বা কোনো একটা গ্যাসের অ্যাকুয়াস সলিউশন চিন্তা করি বা জলীয় দ্রবণ চিন্তা করি, তখন অ্যাক্টিভ মাস হিসাবে আমরা বেসিক্যালি চিন্তা করি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন বা মোলার ঘনমাত্রাকে। আমরা মোলার কনসেন্ট্রেশন বা মোলার ঘনমাত্রাকে হচ্ছে অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর হিসেবে। আর যদি আমরা বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে থাকে, তখন আমরা এই সক্রিয় ভর বলতে চিন্তা করি হচ্ছে পার্শিয়াল প্রেসার বা হচ্ছে যেটাকে আমরা অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করি, বা বাংলায় আমরা যেটাকে বলে থাকি হচ্ছে আংশিক চাপ। এখন আমরা হচ্ছে লিকুইড বা সলিড কোনো যদি ম্যাটেরিয়ালস থাকে কোনো বিক্রিয়কে, অর্থাৎ ধরো পানি
অ্যাকুয়াস অবস্থায় বিক্রিয়া না করে হচ্ছে লিকুইড অবস্থায় বিক্রিয়া করে, এবং ওখানে ধরো আয়রন ম্যাটেরিয়ালস আছে কোনো একটি বিক্রিয়ায়। তো এই লিকুইড বা তরল পদার্থ এবং সলিড ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আমরা যে সক্রিয় ভরের কথা বলছি, সেই সক্রিয় ভরের ভ্যালুটা আমরা সবসময় হচ্ছে 1 ধরে নিয়ে আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব বা ম্যাথমেটিক্যাল প্রুফ করব, তখন হচ্ছে এর ভ্যালুগুলো আমরা 1 ধরে নিয়ে করব। এরপরে আসি আমরা আংশিক চাপ। এখানে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আসে যে আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। যদিও আমরা এই সূত্রটা জানি, তারপর আমি একটু তোমাদেরকে মনে করানোর জন্য এই জিনিসটাকে একটু ডিরাইভ করে দেখাচ্ছি। আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে দেখো জানি পিভি সমান এনআরটি, অর্থাৎ একটা বিক্রিয়া পাত্রে যদি অনেকগুলো গ্যাস থাকে, সেই গ্যাসগুলোর মোট চাপ যদি পি হয় এবং পাত্রের মোট আয়তন যদি ভি হয়, তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই পিভি ইজুকাল টু এনআরটি। আমি যদি পার্টিকুলার একটা গ্যাসের জন্য চিন্তা করি, অর্থাৎ P1, সেই গ্যাসের আংশিক চাপ যদি P1 হয় এবং পাত্রের মোট আয়তন যদি V হয়, তাহলে ওই পার্টিকুলার একটা গ্যাসের জন্য আমার সমীকরণটা দাঁড়াচ্ছে P1V সমান সমান N1RT। এখন দেখো ভাইয়েরা, আমি যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ডিভাইড করি, তাহলে আমার দাঁড়াচ্ছে P1V বাই PV সমান সমান হচ্ছে N1RT বাই হচ্ছে NRT। এটা যদি কাটাকাটি করার পরে আমার থাকতেছে P1 বাই P সমান সমান N1 বাই N, বা P1 সমান সমান হচ্ছে N1 বাই N ইন্টু হচ্ছে P। আচ্ছা দেখো তো, N1 গ্যাসটা হচ্ছে, N1 যে মোল সংখ্যাটা, সেটা হচ্ছে আমি যে পার্টিকুলার একটা গ্যাস চিন্তা করছি সেই একটা গ্যাসের মোল সংখ্যা, এবং N হচ্ছে ওই বিক্রিয়া পাত্রের মোট মোল সংখ্যা। আমরা কোনো একটা গ্যাসের নিজস্ব মোল সংখ্যাকে যদি মোট মোল সংখ্যা দ্বারা ডিভাইড করি, সেই জিনিসটাকে আমরা বলি মোল ভগ্নাংশ। অর্থাৎ এখানে আমরা যে মোল ভগ্নাংশটা পেয়েছি সেই মোল ভগ্নাংশ। আর এখানে P1 বলতে পাচ্ছি আমরা হচ্ছে আংশিক চাপ। দ্যাট মিনস এখানে আমি যদি লিখি আংশিক চাপ হচ্ছে P1, মোল ভগ্নাংশ হচ্ছে N1 বাই N, আর P ছিল পাত্রের মোট চাপ, অর্থাৎ টোটাল প্রেসার হচ্ছে P। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ পাই যে আংশিক চাপ সমান সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। অপরদিকে আমরা যদি ঘনমাত্রা চিন্তা করি, অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন যেটিকে বলছি, ঘনমাত্রার এককে আমরা প্রকাশ করি বেসিক্যালি মোলারিটি অথবা মোল পার লিটার। অর্থাৎ মোলকে যদি আমরা আয়তন দ্বারা ডিভাইড করি, অবশ্যই আয়তনটা হচ্ছে লিটার এককে, তখন তাকে আমরা কনসেন্ট্রেশন হিসেবে চিন্তা করে নিই। এরপরে দেখো আমাদের এই যে রাসায়নিক সাম্যাবস্থায় যখন চলে আসি, তখন আমাদের খুব ইম্পর্টেন্ট দুটা টার্ম চলে আসে। সে একটা টার্ম হচ্ছে কেপি, আরেকটা টার্ম হচ্ছে কেসি। এখন আমরা কখন কেপি এবং কখন কেসি চিন্তা করব, আমি যদি একটু আগের স্লাইডে যাই, দেখো খেয়াল করো, আমি যদি ধরে নেই যে বিক্রিয়া পাত্রে যে গ্যাসগুলো আছে বা বিক্রিয়া পাত্রে যে ধরনের বিক্রিয়ক এবং উৎপাদ আছে, তাদের ভৌত অবস্থা হচ্ছে আমরা মোলার ঘনমাত্রায় চিন্তা করছি, তখন আমরা একটা ধ্রুবক পাই। এই ধ্রুবকটা কি উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের সক্রিয় ভর, অর্থাৎ উৎপাদের সক্রিয় ভর হচ্ছে উৎপাদ এবং সক্রিয় ভর হচ্ছে বিক্রিয়ক। এই উৎপাদের সক্রিয় ভরকে যদি আমরা বিক্রিয়কের সক্রিয় ভর দ্বারা ডিভাইড করি, তাহলে হচ্ছে আমরা একটা ধ্রুবক সংখ্যা বা অনুপাত পাই। ধ্রুবক সংখ্যাটাকে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি? ভাই, হ্যাঁ, আচ্ছা, সবার হচ্ছে একটা কমন কোয়েশ্চেন, আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত হচ্ছে ভাই, সক্রিয় ভর কি জিনিস বা অ্যাক্টিভ মাস জিনিসটা আসলে তোমাদের এই লেভেলে হচ্ছে, মানে তোমাদের এই লেভেলের জন্য জিনিসটা অনেক অ্যাডভান্সড। এই জন্য হচ্ছে অ্যাক্টিভ মাস একটু মনে রাখো, তোমাদের এই লেভেলের জন্য যদি এটুকু মনে রাখো যে অ্যাকুয়াস যদি হয়, তাহলে সেটার অ্যাক্টিভ মাস বলতে আমরা ধরে নেই যে সেটার মোলার ঘনমাত্রা, আর যদি সেটা গ্যাস হয় তাহলে তার অ্যাক্টিভ মাস বলতে আমরা ধরে নিই সেটার হচ্ছে পার্শিয়াল প্রেসার। এরপরে কথা হচ্ছে ভাইয়া, জলীয় আর হচ্ছে তরল, এই দুটো তফাৎ কি? জলীয় আর হচ্ছে তরল, এই দুটো বা লিকুইড বা অ্যাকুয়াসের তফাৎ কি? এই প্রশ্ন দিয়ে সবাই ভরে ফেলতেছে। লিকুইড মানে হচ্ছে তরল, মানে কোনো কিছু আসলে তুমি যদি তরল করে ফেলো তাহলে হচ্ছে লিকুইড। আর কোনো জিনিসের সঙ্গে তুমি যদি পানি মেশাও সেটাকে আমরা বলি হচ্ছে জলীয়। যেমন ধরো হচ্ছে যদি তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড তুমি যদি তাপ দিয়ে গলায় ফেলো, সেটা হয় সোডিয়াম ক্লোরাইডের তরল। আর যদি সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে তুমি পানি মেশাও, তাইলে সেটা হয়ে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে জলীয় দ্রবণ। এইটা একটা কথা। আর সলিড এবং পিওর লিকুইডের জন্য এই ভ্যালুটা কেন 1 হয়, এই জিনিসটা তোমাদের এই লেভেলের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এই জন্য এই লেভেলটাই তুমি যদি একটু মনে রাখো যে সলিড এবং লিকুইডের জন্য হচ্ছে অ্যাক্টিভ মাস 1 হয়,
তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়। ভাই আপনি কন্টিনিউ করেন। ওকে, আচ্ছা। কেপিকেসির অঙ্কের ক্ষেত্রে আমরা যখন সক্রিয় ভরের বা রাসায়নিক সাম্যাবস্থার গাণিতিক সমাধান চলে আসি, তখন আমাদের ক্ষেত্রে খুব দ্রুত খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম চলে আসে, যেটা হচ্ছে সাম্য ধ্রুবক। এবং সাম্য ধ্রুবকের ক্ষেত্রে আমরা দুই ধরনের সাম্য ধ্রুবক পাই। একটা হচ্ছে কেসি, অর্থাৎ আংশিক মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সাম্য ধ্রুবক, আর একটা হচ্ছে কেপি, যেটাকে আমরা বলি আংশিক চাপের সাম্য ধ্রুবক। একটু আগে শাওন যেটা বললো, আমরা যদি অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে চিন্তা করি, অর্থাৎ মোলার ঘনমাত্রা চিন্তা করি, তখন আমরা এই উৎপাদের সক্রিয় ভর এবং বিক্রিয়কের সক্রিয় ভরের যে অনুপাত, একটা ধ্রুবক সংখ্যা পাই, সেটাকে আমরা বলে থাকি মোলার ঘনমাত্রা বা মোলার সাম্য ধ্রুবক, যেটাকে আমরা কেসি দ্বারা ডিনোট করে থাকি। এবং কেসি জিনিসটা কি? সক্রিয় ভর উৎপাদের, অবশ্যই সেটা যদি ঘনমাত্রার ক্ষেত্রে চিন্তা করি, তার ঘাত সহ ঘনমাত্রা। দেখো, আমি যদি একটা বিক্রিয়া চিন্তা করি যে এ আর বি বিক্রিয়া করে, যেখানে এ বিক্রিয়া করে এ মোল এবং বি বিক্রিয়া করে বি মোল, এবং সি তৈরি করে সি মোল এবং ডি তৈরি করে ডি মোল, অর্থাৎ ডি এর কনসেন্ট্রেশন যদি চিন্তা করি, কনসেন্ট্রেশন অফ ডি এর ঘাত হচ্ছে ডি, এবং কনসেন্ট্রেশন অফ সি এর ঘাত হচ্ছে সি, বাই হচ্ছে এর কনসেন্ট্রেশন বাই তার ঘাত হচ্ছে এ, এবং বি এর কনসেন্ট্রেশন তার ঘাত হচ্ছে বি। এটিকে আমরা বলছি হচ্ছে মোলার ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রার ক্ষেত্রে মোলার সাম্য ধ্রুবক। যদি এটাকে আমরা পার্শিয়াল প্রেসার বা গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ চিন্তা করি, সেই আংশিক চাপের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পাই, সেটি হচ্ছে কেপি। আমরা এই সমীকরণ দুটো আসলে নতুন করে পড়ানোর কিছু নেই, আমরা ক্লাসে এতদিন ধরে ইন্টারমিডিয়েটে 2 বছর পড়াশোনা করেছি, সেই জায়গায় কেসি এবং কেপি বলতে কি বোঝানো হয় আমরা এই জিনিসটা সবাই জানি। এখন আমরা একটু একটা জিনিসের গ্রাফের দিকে চলে যাই, সাম্যাবস্থার কিছু গ্রাফ। দেখো, এখানে আমার একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে যে কে গ্রেটার দেন 1, অর্থাৎ আর লেস দেন পি, মোর দেন 50% রিঅ্যাক্টেন্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট। এটা বলতে আসলে কি বোঝানো হয় ভাইয়া, একটু যদি খেয়াল করি আমরা। দেখো, মোর দেন 50% রিঅ্যাক্টেন্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট, অর্থাৎ আমার কাছে 100% রিঅ্যাক্টেন্ট আছে, যার ভিতরে 50%-এর বেশি রিঅ্যাক্টেন্ট হচ্ছে আমার প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার গ্রাফটা যদি আমরা একটু চিন্তা করি, সেই ধরনের গ্রাফের ক্ষেত্রে কি হয়, দেখো, মোর দেন 50% রিঅ্যাক্টেন্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট, তার মানে আমার 50%-এর বেশি প্রোডাক্ট রিঅ্যাক্টেন্টে পরিণত। মোর দেন 50% রিঅ্যাক্টেন্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট, অর্থাৎ 50%-এর বেশি রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টে পরিণত হয়ে গেছে। তাই আমরা যদি চিন্তা করি, প্রোডাক্টের পরিমাণটা কিন্তু বেশি এবং রিঅ্যাক্টেন্টের পরিমাণ কম। এই অবস্থা থেকে আমরা যদি কনসেন্ট্রেশন বনাম টাইমের একটা গ্রাফ চিন্তা করি, দেখো তো ভাইয়া, কনসেন্ট্রেশন বনাম টাইম অর্থাৎ ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফ চিন্তা করি, প্রথমে আমার প্রোডাক্টের পরিমাণ বেশি এবং রিঅ্যাক্টেন্টের পরিমাণ কম। ধীরে ধীরে একটা জিনিস খেয়াল করো, প্রোডাক্টের পরিমাণ যদি প্রথমত বেশি থাকে, এই প্রোডাক্টের পরিমাণ আস্তে 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 আমার কমতে থাকবে এবং রিঅ্যাক্টেন্টের পরিমাণ আস্তে আস্তে আমার বাড়তে থাকবে। এখন এই গ্রাফটা থেকে আসলে আমরা বেসিক্যালি কি ধারণা পেয়ে থাকি, ধরো এই জায়গাটায় হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা আছে, এটি হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা। এখন এই সাম্যাবস্থার ক্ষেত্রে একটা জিনিস আমরা একটু খেয়াল করি, প্রথমত যদি প্রোডাক্টের পরিমাণ রিঅ্যাক্টেন্টের পরিমাণ থেকে বেশি থাকে, অর্থাৎ রিঅ্যাক্টেন্ট 50%-এর বেশি প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে, তখন এই গ্রাফ থেকে আমরা একটা জিনিস ধারণা পাই যে প্রোডাক্টের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে এবং প্রোডাক্ট ভেঙে রিঅ্যাক্টেন্টে পরিণত হবে, অর্থাৎ রিঅ্যাক্টেন্টের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। এই ক্ষেত্রে আমরা যে ধারণাটা পাই, সেই ধারণাটা হচ্ছে বিক্রিয়ার ব্যাপ্তিকাল বা বিক্রিয়াটা কত সময় ধরে চলবে, সেই সময়টা সম্পর্কে আমরা একটা ধারণা পাই। এই ক্ষেত্রে দেখো, প্রোডাক্টের পরিমাণ কমছে এবং রিঅ্যাক্টেন্টের পরিমাণ বাড়ছে, অর্থাৎ বিক্রিয়াটা অনেক সময় ধরে, বিক্রিয়ার ব্যাপ্তিকালের ক্ষেত্রে অনেক সময় ধরে বিক্রিয়াটা চলতে থাকবে। কিন্তু ঘটনাটা যদি উল্টা হয়, আমি যদি একটু আগের স্লাইডে যাই, যে লেস দ্যান 50% রিঅ্যাক্টেন্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট, অর্থাৎ 50% রিঅ্যাক্টেন্ট এখনো প্রোডাক্ট বা উৎপাদে পরিণত হয়নি, সেই ক্ষেত্রে আমার রিঅ্যাক্টেন্টের পরিমাণ ইনিশিয়াল স্টেজে অনেক বেশি থাকে এবং প্রোডাক্টের পরিমাণ ইনিশিয়াল স্টেজে অনেক কম থাকে, অর্থাৎ রিঅ্যাক্টেন্ট ধীরে ধীরে প্রোডাক্টে কনভার্ট হতে থাকবে এবং প্রোডাক্ট ভেঙে ধীরে ধীরে রিঅ্যাক্টেন্টে কনভার্ট হতে থাকবে। আমার
যথারীতি এই জায়গাটায় যদি আমার সাম্যাবস্থা, এটি যদি আমরা সাম্যাবস্থা চিন্তা করি, তাহলে এই বিক্রিয়ার ব্যাপ্তিকাল কতটুকু হবে? রিঅ্যাক্টেন্ট ধীরে ধীরে প্রোডাক্টে কনভার্ট হবে এবং প্রোডাক্ট থেকে ধীরে ধীরে রিঅ্যাক্টেন্টে কনভার্ট হবে। আমরা শুরুতেই যেটা দেখেছিলাম। প্রীতম ভাই হ্যাঁ। একটু কেটে হুম। গেছে ভাই, প্রোডাক্ট নিচ থেকে হচ্ছে উপরের দিকে যাবে আর রিঅ্যাক্টেন্ট উপর থেকে নিচের দিকে যাবে। ঠিক আছে না এখন? ভাই উপরেরটাই। আচ্ছা আচ্ছা, সরি। রিঅ্যাক্টেন্ট হবে হচ্ছে উপরে, এটা নিয়ে হ্যাঁ সবাই আসলে প্রশ্ন করতেছে। আচ্ছা, হ্যাঁ রিঅ্যাক্টেন্ট এদিকে প্রোডাক্ট, সরি। রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে এবং প্রোডাক্ট হচ্ছে নিচ থেকে উপর দিকে যাবে, তখন আমরা বিক্রিয়ার ব্যাপ্তিকালটা আসলে অনেক সময় ধরে পাই। অপরদিকে দেখো, রিঅ্যাক্ট্যান্ট যদি শুরুতে অনেক বেশি থাকে, এখনো 50% অধিক, মানে রিঅ্যাক্ট্যান্ট শুরুতে অনেক বেশি, তখন রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ আস্তে আস্তে কমবে এবং প্রোডাক্টের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। একটা সময় এসে বিক্রিয়ার হারটা সমান হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়ার ব্যাপ্তিকালকে আমরা আগেরটার মতোই অনেক সময় ধরে পাবো না ভাইয়ারা। বিক্রিয়ার ব্যাপ্তিকালটা আগের থেকে কিছুটা কম হবে, অর্থাৎ বিক্রিয়ার ব্যাপ্তিকালটা আমরা কম সময় ধরে পাবো। কিন্তু শুরুতে যদি এমন হয় কোনো স্পেশাল কেসে, যেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের ক্ষেত্রে, এটা খুবই আমরা কম পাই যদি রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট সেম হয়। দেখো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, প্রোডাক্ট শুরুতে অনেক বেশি, রিঅ্যাক্ট্যান্ট অনেক কম। আমরা জানি কে সমান সমান কি, প্রোডাক্ট বাই হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। প্রোডাক্টের পরিমাণ যদি বেশি হয় আর রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ যদি কম হয়, এই শর্তের ক্ষেত্রে কে এর ভ্যালু আমার দাঁড়াচ্ছে গ্রেটার দেন 1। কিন্তু এই শর্তের ক্ষেত্রে কে এর ভ্যালু আমার হচ্ছে লেস দেন 1। আর যদি কখনো এমন একটা কন্ডিশন চলে আসে যে আর আর পি যদি সমান হয়, তাহলে বিক্রিয়াটা আমরা বলে থাকি বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে। অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের পরিমাণ সমান হলে বিক্রিয়াটা অনন্তকাল সময় ধরে চলতে থাকবে। আসলে এই অবস্থাটাকে আমরা বলে থাকি বিক্রিয়ার সাম্যাবস্থা, এবং এই যে পয়েন্টে তারা একত্রিত হয় তাকে আমরা বলে থাকি সাম্য বিন্দু। এখন দেখো ভাইয়ারা, আমি গ্রাফটা আরেকবার যদি তোমাদেরকে ডেসক্রাইব করি, যদি প্রোডাক্টের পরিমাণ বেশি রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কম, অর্থাৎ পি গ্রেটার দেন আর শর্তে হয়, তখন আমাদের যে সাম্য ধ্রুবকের মান কে এর ভ্যালু একের থেকে বড় হয় এবং তার ব্যাপ্তিকালটা আমরা পাই একটা লং টার্ম ধরে সে বিক্রিয়াটা করবে এবং একটা সময় সাম্যাবস্থায় আসবে। অপরদিকে যদি আর আর পি এর ক্ষেত্রে সম্পর্ক চিন্তা করি, যে হচ্ছে আর গ্রেটার দেন পি, তখন হচ্ছে আমার সাম্য ধ্রুবকের ভ্যালু হয় কে লেস দেন 1। তখন বিক্রিয়াটা একটা নির্দিষ্ট সময় ধরে চলার পরে সাম্যাবস্থায় পৌঁছে যায়, অর্থাৎ বিক্রিয়ার ব্যাপ্তিকালটা কিছুটা কম হয়। আর যদি আর ইকুইভ্যালেন্ট পি হয়, অর্থাৎ আর আর পি সমান হয়, তখন বিক্রিয়াটা অসীম সময় ধরে চলতে থাকে। এই হচ্ছে আমরা বিক্রিয়াটা, এই গ্রাফগুলো থেকে বেসিক্যালি আমরা বিক্রিয়ার ব্যাপ্তিকাল সম্পর্কে আমরা কিছুটা ধারণা পাই। ভাইরা, এখন আমি একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি, এই গ্রাফ তিনটা আমরা কতজন বুঝতে পেরেছি? একটু হ্যান্ড রেইজ করে আমাকে একটু তোমরা জানাও যে আসলে এই গ্রাফগুলো সম্পর্কে আমরা কতজন ক্লিয়ার হয়েছে। ওকে ভাইরা, তোমরা এখন হ্যান্ড রেইজ যারা করেছো তারা হাত নামিয়ে ফেলতে পারো। এরপরে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। দেখো, সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা নর্মালি বলে থাকি যে সাম্যাবস্থার যে সাম্য ধ্রুবক কেপি এবং কেসি, তার কোনো একক নেই, কিন্তু আমাদের আসলে পরীক্ষার জন্য আসে। তাহলে সাম্যাবস্থার যদি কোনো এককই না থাকে, তাহলে সেটি আবার পরীক্ষার জন্য কিভাবে আসে? সাম্যাবস্থার বেসিক্যালি ভাইরা কোনো একক থাকে না, কিন্তু তারপর আমাদের পরীক্ষার জন্য অনেক সময় একক লিখতে হয়। এটি আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটি হচ্ছে যখন আমরা মোলার সাম্য ধ্রুবক কেসি চিন্তা করছি, তখন আমরা এর এককটা হবে মোল পার লিটার, এর পাওয়ার ডেল এন। এখন ডেল এন বলতে আসলে ভাই আমরা কি বুঝি? ডেল এন হচ্ছে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। ধরো যদি আমি একটা এক্সাম্পল দেই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আমার হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন আসলে কত? দেখো, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা, হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 3 এবং নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ 2 মাইনাস 4। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু হচ্ছে -2। আর যদি আমরা কেপি চাপের সাম্য ধ্রুবক চিন্তা করি, আংশিক চাপের সাম্য ধ্রুবকের ক্ষেত্রে আমার কেপি এর এককটা হবে অ্যাটমসফিয়ারের পাওয়ার ডেল এন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে কেসি এর একক হচ্ছে মোল পার লিটার
এর পাওয়ার হচ্ছে -2। তার মানে যদি আমরা আর কেপি এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এর পাওয়ার হচ্ছে অ্যাটমসফিয়ার পাওয়ার হচ্ছে -2। অর্থাৎ এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যখন অ্যামোনিয়া তৈরি করে, তখন কেসি এর একক হচ্ছে মোল পার লিটার, এর পাওয়ার -2, কারণ ডেল এন এর ভ্যালু হচ্ছে -2, এবং কেপি এর ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাটমসফিয়ারের পাওয়ার -2। এরপরে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, খুবই সহজ। ভাই, আমি একটা পোল লঞ্চ করছি। আচ্ছা, 2 মিনিট সময় তোমাদের। এই 2 মিনিটের ভিতরে তোমরা দেখো, আমি একটু আগে যা পড়ালাম সেই জায়গা থেকেই হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা, তোমরা সবাই একটু খুব তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দাও। ওকে, আমরা হচ্ছে অলরেডি মোটামুটি সবার অ্যান্সার 84%-এর অ্যান্সার পেয়ে গেছি। আমাদের পোলের টাইমও শেষ হয়ে যাচ্ছে, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রেই দেখো, আমরা একটু আগেই বলেছি হচ্ছে এই বিক্রিয়া কেপি এর একক কত। আমরা কেপি এর এককের ক্ষেত্রে আমরা পোলটা এন্ড করে দিচ্ছি, এবং মোটামুটি 88%ই আমরা ভাইয়া সবাই সঠিক অ্যান্সার দিয়েছি। একটু জিনিস খেয়াল করো, যারা যে খুব অল্প সংখ্যক যারা ভুল অ্যান্সার দিয়েছি, তাদের ভুলটা কোথায় হচ্ছে। আমি পোলটা এন্ড করছি, একটু পরে তোমরা তোমাদের রেজাল্টটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাবা। দেখো, আমরা সাম্যাবস্থার ক্ষেত্রে কেপি এর যে এককটা, সেই কেপি এর একক দেখেছি হচ্ছে অ্যাটমসফিয়ারের পাওয়ার হচ্ছে ডেল এন। এখন ভাই, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তো ডেল এন এর ভ্যালুটা কত। ডেল এন এর ভ্যালু হচ্ছে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2, এবং বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে মোট মোল সংখ্যা -2, অর্থাৎ ডেল এন এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর একক কত হবে? অ্যাটমসফিয়ারের পাওয়ার হচ্ছে 0। কোনো কিছু অ্যাটমসফিয়ারের পাওয়ার ক্ষেত্রে 0 যদি হয়, তাহলে আসলে এর কোনো আমরা আলটিমেটলি একক পাচ্ছি না। অর্থাৎ আমাদের পোলের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হচ্ছে সি। সবাই মোটামুটি 88% স্টুডেন্ট তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। বাকি যারা উত্তরটা ভুল করেছো, তারা আশা করি এরপরে ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। কোন কোন জিনিস থাকলে আমরা কেপি এবং কেসি নির্ণয় করতে পারবো, এবং কোন কোন জিনিস থাকলে আমরা কেপি এবং কেসি নির্ণয় করতে পারবো না, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। যদি পাত্রের মোট চাপ দেওয়া না থাকে, তাহলে কখনোই কেপি নির্ণয় করা সম্ভব না। আমি আবারও বলছি, যদি পাত্রের মোট চাপ দেয়া না থাকে, তাহলে কখনোই পাত্রের কেপি নির্ণয় করা সম্ভব না। যদি চাপ দেয়া থাকে, মোট চাপ যদি দেয়া থাকে, তাহলেই শুধুমাত্র কেপি নির্ণয় করব। যদি পাত্রের কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বা কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে যদি দেখি আমরা আয়তন দেয়া আছে, তখন অবশ্যই আমরা ম্যাথে হচ্ছে কেসি নির্ণয় করব। আর যদি কোনো কিছু দেয়া না থাকে, অর্থাৎ চাপও দেয়া নেই, আয়তনও দেয়া নেই, সেই ক্ষেত্রে আমরা আসলে কি নির্ণয় করব ওই ম্যাথের সাম্যধ্রুবকের ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আমরা সাম্যধ্রুবক নির্ণয় করব হচ্ছে কেসি। তাই একটা জিনিস খেয়াল রাখো, যদি চাপ দেয়া থাকে, তাহলে আমরা হচ্ছে কেপি নির্ণয় করব। যদি আয়তন দেয়া থাকে, তাহলে মনে রাখবা আমরা সবসময় কেসি নির্ণয় করব। এবং যদি কোনো কিছুই দেয়া না থাকে, অর্থাৎ চাপ এবং আয়তনের, সেই ক্ষেত্রেও আমরা সাম্যধ্রুবক আসলে কেসি নির্ণয় করব। খুবই সহজ একটা কোয়েশ্চেন তোমাদের জন্য, যে আমরা এই সমীকরণটা সবাই জানি, কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন এই ক্ষেত্রে আমরা একটা গাণিতিক সমস্যায় চলে আসি, যে
একটা বিক্রিয়া দেখো, যদি আমার কোনো একটা বিক্রিয়া এ থেকে বি দেয়া থাকে, অর্থাৎ এ হচ্ছে বিক্রিয়ক, সেখান থেকে বি উৎপাদে পরিণত হয় এবং এই বিক্রিয়ার সাম্যধ্রুবক কে দেয়া আছে, কিন্তু বিক্রিয়াটা যদি আমার রিভার্স হয়, অর্থাৎ বিক্রিয়াটা যদি বি থেকে এ তে কনভার্ট হয়, তখন ভাইরা মনে রাখবো অবশ্যই এই বিক্রিয়ার বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান সবসময় কে ইনভার্স হবে, অর্থাৎ 1 বাই কে তে চলে আসবে। ধরো আমি যদি একটা এক্সাম্পল দেই, আগের এক্সাম্পলটাই, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আমার অ্যামোনিয়াতে পরিণত হয়, কিন্তু এই বিক্রিয়াটা যদি আমি বিপরীত বিক্রিয়া চিন্তা করি, অপরদিকে অ্যামোনিয়া ভেঙে এবার হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে কনভার্ট হয়, তাহলে প্রথম বিক্রিয়ার যদি কে ধরো হচ্ছে এক্স দেয়া আছে, তাহলে রিভার্স বিক্রিয়ার কে অবশ্যই 1/x হবে, এবং তার ঘাত কত হবে সেই ঘাতটা নিয়েই আমরা আসলে একটু পরে আলোচনা করব। এখন দেখো, এখানে আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়া আছে। ম্যাথমেটিক্যাল প্রবলেমটা হচ্ছে সিমিলার রিঅ্যাকশনটার ক্ষেত্রে একটা বিক্রিয়া দেয়া আছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে, যেই বিক্রিয়ার কেপি এর ভ্যালু দেয়া আছে 1/27 অ্যাটমসফিয়ার এর পাওয়ার -2। তার বিপরীত বিক্রিয়া, একটু আগেই যেটা বললাম, তার বিপরীত বিক্রিয়ার কেপি এর ভ্যালু আমাকে বের করতে বলছে। আমরা যদি একটু ট্র্যাডিশনাল নিয়মে চলে যাই, এরপরে এটা আমরা একটা শর্টকাট দেখব। যদি ট্র্যাডিশনাল নিয়মে চলে যাই, প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর ইকুয়েশন আমার কি দাঁড়াচ্ছে? কেপি এর ইকুয়েশন দাঁড়াচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া এর পাওয়ার হচ্ছে 2 বাই হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এর পাওয়ার হচ্ছে 3। এর ভ্যালু আমার দেখো কোয়েশ্চেনে দেয়া আছে 1/27। কিন্তু এবার যদি এটা রিভার্স রিঅ্যাকশনের ক্ষেত্রে চিন্তা করি, অর্থাৎ রিভার্স রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি প্রাইম চিন্তা করি, তাহলে এটার ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন এর পাওয়ার হচ্ছে 1/3 বাই হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া এর পাওয়ার হচ্ছে 2/3। এখন দেখো ভাইয়ারা, আমার প্রথম বিক্রিয়া আর দ্বিতীয় বিক্রিয়ার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? প্রথম বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যখন অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার উপরে, কিন্তু দ্বিতীয় রিভার্স বিক্রিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার হচ্ছে আমার নিচে। তাই আমরা কি করতে পারি, রিভার্স বিক্রিয়াটাকে যদি আমরা আবার রিভার্স করে দেই, দ্যাট মিনস কেপি প্রাইম করে দেই, তাহলে দেখো আমার পার্শিয়াল প্রেসার, অ্যামোনিয়ার যে পার্শিয়াল প্রেসারটা, সেই অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসারটা হচ্ছে আমার উপরে চলে যাচ্ছে। দ্যাট মিনস পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া এর পাওয়ার হচ্ছে 2/3 বাই পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন এর পাওয়ার 1/3। এখন দেখো, তারপরও কি আসলে আমার পাওয়ারটা কি ঠিক হয়েছে? এইখানে আমার অ্যামোনিয়ার পাওয়ার হচ্ছে 2/3, কিন্তু এখানে আমার অ্যামোনিয়ার পাওয়ার কত হচ্ছে 2। তাই আমি যদি এদের পাওয়ার ঠিক করতে চাই, অর্থাৎ একই পাওয়ার করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, রিভার্স করার পরে একে আমরা কিউব করে দিতে পারি। যদি একে আমরা কিউব করে দেই, তাহলে এর প্রেসারটা আসলে কি দাঁড়াচ্ছে ফাইনালি? দেখো, এটাকে যদি কিউব করে দেই, পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, এটার পাওয়ার ছিল 2/3, এটা আবার চেঞ্জ হয়ে আমার পাওয়ারটা হয়ে যাচ্ছে 2, এবং পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, যার পাওয়ার ছিল 1/3, তার পাওয়ার হয়ে যাবে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, পুনরায় তার পাওয়ার হয়ে যাচ্ছে 3, এবং পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, তার পাওয়ার হয়ে যাচ্ছে, সরি, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন এর পাওয়ার হয়ে যাচ্ছে আমার 1, এবং পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এর পাওয়ার হয়ে যাচ্ছে 3। তাহলে আমি কি কাজ করলাম, রিভার্স বিক্রিয়াটাকে, এটাকে যদি আমি 2 নং বিক্রিয়া চিন্তা করি, সেই 2 নং বিক্রিয়ার জন্য যে কেপি এর ভ্যালুটা, সেটাকে আমি ইনভার্স করলাম, তারপরে তার পাওয়ারটাকে চেঞ্জ করলাম। পাওয়ারটাকে চেঞ্জ করার পরে আমার আলটিমেটলি দেখো তো, সেই প্রথম যে ভ্যালুটা ছিল সেই সমীকরণটাই চলে আসছে। তাহলে আমরা কেপি প্রাইমের ভ্যালুটা আমরা কি করতে পারি, তাহলে 1/কেপি প্রাইম হচ্ছে 1/27 এর পাওয়ার হচ্ছে 1/3। তাহলে আমরা আলটিমেটলি কেপি প্রাইমের ভ্যালুটা কত পাচ্ছি? কেপি প্রাইমের ভ্যালুটা পাচ্ছি 1/27, কেপি প্রাইমের ভ্যালুটা পাচ্ছি 27 এর পাওয়ার 1/3। 27 এর পাওয়ার 1/3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, এর পাওয়ার হচ্ছে 1/3। তার মানে আমার অঙ্কের সমাধান দাঁড়াচ্ছে 3। এখন দেখো, এটাকে আমরা একটু শর্টকাট, এই ম্যাথগুলোকে আসলে আমরা যেহেতু বুয়েটে আসছে 2017-18 সালে, এটাকে আমরা এত লং করে পরীক্ষার সময় করব এটা না, আমরা এটাকে অনেক শর্টকাটলি করতে পারি। শর্টকাটলি একটু ভালোভাবে খেয়াল করো। আমি আগেই বলেছি যে
কোনো একটা বিক্রিয়ার যদি এ থেকে বি তে কনভার্ট হয় সেই বিক্রিয়ার কে এর ভ্যালু দেয়া আছে এক্স। যদি বিক্রিয়াটা রিভার্স হয় অর্থাৎ বি থেকে এ তে কনভার্ট হয় তার কে এর ভ্যালু অবশ্যই 1/x হবে। তাহলে দেখো তো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যখন অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে তখন তার কেপি এর ভ্যালু দেয়া আছে 1/27। এই বিক্রিয়াটা কি সিমিলার রিয়াকশন অর রিভার্স রিয়াকশন? যেহেতু বিপরীত বিক্রিয়া, অবশ্যই সেই বিক্রিয়ার কেপি এর ভ্যালু হবে 1/27। এখন আমাদের পাওয়ারটা কত হবে? এখানে পাওয়ার তো ছিল 1/3। এখন এই ঘাতের সমস্যার সমাধানটা আমি করে দিই। দেখো, এই ক্ষেত্রে আমাদেরকে একটু সহগ চিন্তা করতে হবে। সহগটার ক্ষেত্রে দেখো, এই বিক্রিয়া আমার সহগ হচ্ছে, নাইট্রোজেনের সহগ হচ্ছে 1, কিন্তু যখন সেটা রিভার্স হয়ে যাচ্ছে সেখানে তার সহগ দেয়া আছে কত? 1/3। অর্থাৎ 1 আর 1/3 এই দুইটাকে যদি আমরা ইকুয়াল ধরতে চাই তাহলে এখানে আমাকে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে? 1/3। যত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে পাওয়ারটা ঠিক এখানে তত হবে। একটু খেয়াল করো আবার, নাইট্রোজেনের এখানে সহগ হচ্ছে 1, এখানে তার সহগ হচ্ছে 1/3। এই দুইটা সহগকে সমান চিন্তা যদি আমরা করি, 1 এবং 1/3 কে সমান চিন্তা করার জন্য আমাকে কত দ্বারা গুণ করতে হচ্ছে? 1/3 দ্বারা গুণ করতে হচ্ছে। যত দ্বারা গুণ করতে হবে তার সহগ ঠিক তত হবে। এই ক্ষেত্রে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রেও খেয়াল করো, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথমত সহগ হচ্ছে আমার 3। রিভার্স রিঅ্যাকশনের ক্ষেত্রে হাইড্রোজেনের সহগ হচ্ছে 1। যদি 3 আর 1 কে সমান চিন্তা করতে হয় তাহলে আমার কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? 1/3। যত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে এখানে পাওয়ার ঠিক তত হবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে চিন্তা করো, অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে সহগ হচ্ছে 2 এবং সেই সহগটা কনভার্ট হয়ে হয়ে যাচ্ছে 2/3। তাই 2 আর 2/3 কে যদি সমান চিন্তা করতে হয় তাহলে আমাকে 1/3 দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাই আমি বারবার বলছি, যত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে সহগ ঠিক তত হবে। এই অঙ্কটা আমরা কতজন বুঝতে পেরেছি? শর্টকাট নিয়মটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একটু হ্যান্ড রেজ করে জানাই। ওকে ভাইয়া, যারা আমরা হ্যান্ড রেজ করেছি আমরা হচ্ছে হাতটা নামিয়ে ফেলি, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো, খুবই সহজ একটা কোয়েশ্চেন তোমাদের জন্য, সেটা হচ্ছে যে কোন একটি উভমুখী বিক্রিয়ায় আমি একটা পোল লঞ্চ করব তোমাদের জন্য। সেই পোলের অ্যান্সারটা হচ্ছে, আশা করি তোমরা খুব দ্রুত উত্তর দিয়ে দিবা, হচ্ছে দুঃখিত ভাইয়ারা, এই পোলটা অলরেডি আমাদের লঞ্চ হয়ে গেছে। আমি পোল 2টা লঞ্চ করছি সবার জন্য। ওদের হচ্ছে একটু, শর্টকাটটা সবাইকে আরেকবার বলতে বলছে। আচ্ছা, শর্টকাটটা আরেকবার বলতে বলছে। ওকে, আমরা শর্টকাটটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, খেয়াল করো। শর্টকাটের ক্ষেত্রে খেয়াল করি আমরা একটু, দেখো শর্টকাট এখানে করছি, আমি আবার রেড কালার দিয়ে দেখাই। কোনো বিক্রিয়া যদি রিভার্স হয়, দেখো এই ক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে হচ্ছে অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে, যে সেই বিক্রিয়ার কেপি এর ভ্যালু দেওয়া আছে 1/27। আমাকে তার বিপরীত বিক্রিয়ার কেপি এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। সবসময় খেয়াল রাখবা, যদি কোনো বিপরীত বিক্রিয়ার কেপি এর ভ্যালু বের করতে বলে তাহলে তার অ্যান্সার হবে প্রথম বিক্রিয়ার যে কেপি দেয়া আছে তার বিপরীত। অর্থাৎ প্রথম বিক্রিয়ার যদি কেপি এর ভ্যালু এক্স থাকে তার বিপরীত বিক্রিয়ার কেপি এর ভ্যালু অবশ্যই 1/x হবে। তাই প্রথম বিক্রিয়ার কেপি এর ভ্যালু দেয়া আছে কত? 1/27। তাহলে 1/27 এর বিপরীত কত? 1/27 এর বিপরীত হচ্ছে আমার 27। তাহলে 1/27, তাহলে 27 যদি হয়, এখন তার পাওয়ারটা,
তাহলে পাওয়ারটা আমরা চিন্তা করব হচ্ছে সহগ কম্পেয়ার করব। এখানে নাইট্রোজেনের সহগ আমার কত আছে ভাইয়ারা? নাইট্রোজেনের সহগ আছে হচ্ছে 1। এখানে নাইট্রোজেনের সহগ কত আছে? 1/3। দেখো নাইট্রোজেনের সহগ আছে 1 আর তার সহগ পরিণত হচ্ছে বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে 1/3। এই দুইটা সহগকে সমান চিন্তা করার জন্য আমাকে যত দ্বারা গুণ করতে হবে পাওয়ার ঠিক তত হবে, যত দ্বারা গুণ করতে হবে পাওয়ার ঠিক তত হবে। দেখো হাইড্রোজেনের সহগ হচ্ছে এখানে 3, সেই হাইড্রোজেনের সহগ এখানে কনভার্ট হয়ে যাচ্ছে হচ্ছে 1-এ। তাহলে 3 কে যদি 1-এ কনভার্ট করতে চাও তাহলে আমাদেরকে 1/3 দ্বারাই গুণ করতে হচ্ছে, অর্থাৎ তার সহগ হয়ে যাচ্ছে, যত দ্বারা গুণ করব 1/3 দ্বারা যেহেতু গুণ করছি তার সহগ হচ্ছে 1/3। আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দিলে তোমাদের এই জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি বিক্রিয়া করে হচ্ছে অ্যামোনিয়াতে পরিণত হয়, আমি দিলাম। এরপরে যদি আমরা এই বিক্রিয়াটা এভাবে চিন্তা করি যে অ্যামোনিয়া পুনরায় কনভার্ট হয়ে নাইট্রোজেন, যদি এই বিক্রিয়াটাকে এভাবে দিই 2 নাইট্রোজেন এবং হচ্ছে অ্যামোনিয়া হাইড্রোজেনে কনভার্ট হয়, 2 নাইট্রোজেন এবং হাইড্রোজেনে কনভার্ট হয়। এখন দেখো এই বিক্রিয়ার কেপি এর ভ্যালু ধরো দেয়া আছে হচ্ছে এক্স, তাহলে দ্বিতীয় বিক্রিয়ার কেপি এর ভ্যালু হচ্ছে কত? আমি বলেছি প্রথম বিক্রিয়া এবং দ্বিতীয় বিক্রিয়া দুইটা রিভার্স, তার মানে দ্বিতীয় বিক্রিয়ার কেপি এর ভ্যালু অবশ্যই হবে 1/x। তার সহগ কত হবে? এখন এখানে সহগ যদি চিন্তা করি, দেখো নাইট্রোজেনের সহগ এখানে কত? 1। এখানে নাইট্রোজেনের সহগ কত? হচ্ছে 1। তাই নাইট্রোজেনের সহগ 1 থেকে 1ই থাকছে, তাই আমার এখানে পাওয়ার কত হবে? 1। অপরদিকে দেখো এখানে হাইড্রোজেনের সহগ কত? 3। এখানেও হাইড্রোজেনের সহগ হচ্ছে 3, তাই আমার 3 কে 3 তে কনভার্ট করতে হলে আলটিমেটলি 1 দ্বারাই গুণ করতে হচ্ছে, তাই এখানে আমার তার সহগ হবে 1। এবং অ্যামোনিয়ার ক্ষেত্রেও যদি সহগ চিন্তা করি, দুই ক্ষেত্রেই সহগ সমান, তাই তার পাওয়ার হচ্ছে 1। তাই মনে রাখবা বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর ভ্যালুটা ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ কেপি প্রাইম যদি চিন্তা করি তাহলে হবে 1/কেপি, এবং পাওয়ার কত হবে? তাদের সহগকে সমান ধরার জন্য যত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে পাওয়ারটা ঠিক তত হবে। এই যে 1 কে যখন আমরা এখানে 1/3 তে কনভার্ট হচ্ছে তখন 1/3 দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাই পাওয়ার হচ্ছে 1/3। আশা করি এবার সবাই বুঝতে পেরেছো। আমি এখন একটা পোল লঞ্চ করছি তোমাদের জন্য, সবাই আশা করি এই পোলের অ্যান্সারটা খুব তাড়াতাড়ি আমাকে সবাই দিয়ে দিবা। তোমরা সবাই একটু পোলে পার্টিসিপেট করো, যা হচ্ছে অঙ্কটা করে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাহলে আমরা বুঝতে পারবো আসলে এই অঙ্কটা কতজন আসলে বুঝতে পারছো যে আসলে কি করতে হবে এই অঙ্কে বা কি চাওয়া হচ্ছে। প্রীতম ভাই, হ্যাঁ ওদের আগের অঙ্কটাতে ওই যে কেপি এর যে ইউনিট না, ওই ইউনিটটার এককটা একটু বলে দেন। ইউনিটের এককটা যে চেঞ্জ হয় আর কি, মানে ইউনিটের যে পাওয়ারটা চেঞ্জ হয় ওটা একটু বলে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা পোলটা এখন এন্ড করছি।
মোটামুটি 77% হচ্ছে তোমরা সঠিক উত্তর দিয়েছো। আমি রেজাল্টটা একটু পরেই হচ্ছে স্ক্রিনে শেয়ার করে দিব, তার আগে হচ্ছে আমরা এটার একটু সমাধানে চলে আসি। আসলে এটা কি বলেছিলাম, আমরা এটা কিভাবে সমাধান করব দেখো। আমাদেরকে এখানে দেয়া আছে কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। আমরা একটা সমীকরণ জানি কেপি এবং কেসির মধ্যে রিলেশন। এখন এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি বলা হচ্ছে, কোন একটি উভমুখী বিক্রিয়ায় যদি ডেল এন এর ভ্যালু 1/2 হয়, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু দেয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে কত তাপমাত্রায় কেপি এবং কেসি, কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো, আমরা কেপি এবং কেসির মধ্যে একটা রিলেশন জানি, কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন আমাকে টেম্পারেচারের ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা দেখো লিখতে পারি আর টি টু দি পাওয়ার ডেল এন সমান সমান হচ্ছে কেপি বাই কেসি। তার মানে আর টি টু দি পাওয়ার ডেল এন এর ভ্যালু আমার দেয়া আছে হচ্ছে হাফ, কেপি এর মান কেসি এর 8 গুণ। তাই কেপি সমান সমান হচ্ছে 8 কেসি বাই হচ্ছে কেসি, যার ভ্যালু হচ্ছে কত, 8। তাহলে আর টি সমান সমান আমরা কি লিখতে পারি, 8 এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ টেম্পারেচারের ভ্যালু হচ্ছে 8 এর পাওয়ার 2 মানে 64 বাই হচ্ছে আর। তাই 64 বাই হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 0.0821, এবং অঙ্কের সমাধান করলে আমাদের রেজাল্ট হচ্ছে 779.53 কেলভিন। অর্থাৎ আমাদের পোল 2 এর সঠিক অ্যান্সার হচ্ছে এ। মোটামুটি আমরা 77% সবাই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছি। এই ক্ষেত্রে আশা করি অঙ্কটা সবাই আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী ম্যাথে যদি চলে যাই, পরবর্তী ম্যাথের ক্ষেত্রে একটু খেয়াল করি। এটা খুবই সহজ ম্যাথ, কেপিকেসির বেসিক একটা ম্যাথ। দেখো কেপিকেসির বেসিক ম্যাথের ক্ষেত্রে তোমাদেরকে কি বলা হচ্ছে, যে 2 লিটার আয়তনের একটা পাত্র আছে, সেই পাত্রে তোমার 12 গ্রাম হচ্ছে হাইড্রোজেন আছে, 140 গ্রাম হচ্ছে নাইট্রোজেন আছে, এবং এরা বিক্রিয়া করে 12 গ্রাম হাইড্রোজেন এবং 140 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে আমার হচ্ছে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করে। এখন বিক্রিয়ার ইনিশিয়াল স্টেজে, এটা যেহেতু রিয়াকশন দেওয়া আছে, ইনিশিয়াল স্টেজে নাইট্রোজেনের শুধুমাত্র ভর দেওয়া আছে, কিন্তু আমরা তার মোল সংখ্যা জানি না। তাই আমরা মোল সংখ্যা বের করার জন্য সূত্র জানি, মোল সমান হচ্ছে ভর বাই মোলার ভর। তাহলে আমরা এইখানে যদি নাইট্রোজেনের মোল সংখ্যা বের করে নেই, দেখো নাইট্রোজেনের ভর দেয়া আছে 140 গ্রাম বাই হচ্ছে তার মোল, যদি আমরা মোলার ভর চিন্তা করি হচ্ছে 28, তাহলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আমার 5 মোল। অর্থাৎ এই ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে 5 মোল। একইভাবে যদি আমরা হাইড্রোজেনের মোল সংখ্যা বের করি ভাইয়ারা, দেখো হাইড্রোজেনের পরিমাণ দেয়া আছে 12 গ্রাম বাই তার মোলার ভর হচ্ছে 2, তাহলে হাইড্রোজেনের মোল হচ্ছে 6 মোল। অর্থাৎ হাইড্রোজেনের মোল হচ্ছে, বিক্রিয়ার শুরুতে 6 মোল ছিল। ভাইয়ারা বিক্রিয়ার শুরুতে কি কখনো অ্যামোনিয়া থাকে? উৎপাদ কখনোই বিক্রিয়ার শুরুতে থাকে না, তাই উৎপাদের পরিমাণ সবসময় হচ্ছে 0। এরপরে দেখো বিক্রিয়া আমি ধরে নিলাম টি সময় ধরে চললো, টি সময় ধরে চলার পরে আমার কাছে ছিল 5 মোল, সেখান থেকে কত মোল পরিমাণে বিয়োজিত হবে। অবশ্যই মনে রাখবা কোনো একটি বিক্রিয়ায় কতটুকু পরিমাণে বিয়োজিত হবে সেটি ডিপেন্ড করে ওই বিক্রিয়া কি অনুপাতে হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার রেশিওর ক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। দেখো এই বিক্রিয়ার রেশিও যদি চিন্তা করি, এখানে রেশিও হচ্ছে 1:3 হচ্ছে 2। তাই 5 মোল থেকে এক্স মোল পরিমাণে বিয়োজিত হবে, 6 মোল থেকে 3x মোল পরিমাণে বিয়োজিত হবে, এবং এখানে তৈরি হবে আমার 2x মোল। অপরদিকে দেখো এখানে বলা হচ্ছে অ্যামোনিয়ার মোল সংখ্যাটা যদি আমরা একইভাবে বের করে নেই, অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 34 গ্রাম বাই তার মোল সংখ্যা হচ্ছে, আমরা মোলার ভর জানি 17, তাই অ্যামোনিয়ার মোল হচ্ছে 2 মোল তৈরি হয়। কিন্তু বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যামোনিয়া তৈরি হয় 2x মোল। তাহলে আমরা বলতে পারি যে 2x এর ভ্যালু হচ্ছে 1, আর 2x এর ভ্যালু যদি 1 হয়, আমার x এর আলটিমেট ভ্যালু, সরি 2x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে x এর আলটিমেট ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমার 1। এই x এর ভ্যালুটা দেখো আমরা যদি এখানে ইনপুট দেই, তাহলে আমার 5 মাইনাস 1, 6 মাইনাস 3 ইন্টু 1, আর 2x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি পরিমাণ পাচ্ছি হচ্ছে সাম্যাবস্থায় নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 4 মোল, সাম্যাবস্থায় হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে আমার
3 মোল এবং সাম্যাবস্থায় আমার অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 2 মোল। তাহলে আমরা সাম্যাবস্থার ক্ষেত্রে যদি এখন আমরা সাম্য ধ্রুবক বের করতে বসে, যেহেতু আমরা মোলে কনভার্ট করছি তাই আমি আগেই বলেছি আমরা হচ্ছে কেসি বের করব। কেসি এর ক্ষেত্রে আমার হচ্ছে কি অ্যামোনিয়ার ঘনমাত্রা তার পাওয়ার হচ্ছে 2 বাই হচ্ছে নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রা এর পাওয়ার হচ্ছে 3। তাহলে দেখো অ্যামোনিয়ার পরিমাণ আমার কত? অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে মোল সংখ্যা হচ্ছে 2। অ্যামোনিয়ার মোল সংখ্যা যদি 2 হয়, দেখো অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 2। এখন আমরা জানি ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক হচ্ছে আমি একটু আগেই দেখিয়েছি শুরুর দিকে মোল পার লিটার, অর্থাৎ প্রতি লিটারের যত মোল আছে। কিন্তু এইখানে আমার বিক্রিয়া পাত্রের আয়তন দেয়া আছে দেখো 2 লিটার, তাই আমরা যখন ঘনমাত্রা চিন্তা করব অবশ্যই হবে 2/2 এর পাওয়ার হচ্ছে 2 বাই নাইট্রোজেনের মোল সংখ্যা কত ছিল? নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 4, তাই আমার এই ক্ষেত্রে হবে 4/2 ইন্টু হাইড্রোজেনের পরিমাণ ছিল 3 বাই হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 3। এখন এটার যদি আমরা সমাধান করি তাহলে কেসি এর রেজাল্ট হচ্ছে 0.148 এবং একক দাঁড়াচ্ছে লিটার স্কয়ার পার মোল স্কয়ার। এই ম্যাথটা আমরা কারা বুঝেছি একটু হ্যান্ড রেইজ করি খুব তাড়াতাড়ি, তারপরে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। এটা খুবই বেসিক একটা ম্যাথ ছিল, আমরা একদম ইকুয়েশন যেভাবে এতদিন করেছি, মানে কেপিকেসি ম্যাথ যতদিন থেকে করতে শুরু করেছি সেই দিন থেকেই হচ্ছে আমরা এই ম্যাথ গুলো করতে অভ্যস্ত। ওকে, যারা ভাইয়ারা হাত তুলেছে আমরা এখন হাতটা নামিয়ে ফেলি। আশা করি এই ম্যাথটা খুবই সহজ এবং সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো, তাই আমরা হচ্ছে চেষ্টা করছি পরবর্তী ম্যাথে চলে যাওয়ার জন্য। পরবর্তী ম্যাথের ক্ষেত্রে দেখো ইদম ভাই, হ্যাঁ এই ম্যাথটা একটু আরেকবার বুঝিয়ে দেন। এই ম্যাথটা, আগের ম্যাথটা এই ম্যাথটা বেসিক ম্যাথ, তো এই কনসেপ্টটা তো প্রতিবার কাজে লাগবে। আর সবাই হইতেছে 2x সমান হচ্ছে 2 1 2 কিভাবে হলো, আচ্ছা 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 আচ্ছা, দেখো এই ক্ষেত্রে যাদের সমস্যা তৈরি হচ্ছে যে তোমাদের যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে সেই জায়গাতে একটু খেয়াল করি 2x এর ভ্যালু। আমাদের এই বিক্রিয়ায় একদম বেসিক ম্যাথের ক্ষেত্রে দেখো আমাদের বিক্রিয়া হচ্ছে না হাইড্রোজেন 12 গ্রাম দেয়া আছে, তাই তার মোল দেয়া নেই। আমরা কি কাজ করব? প্রথমত বিক্রিয়ার শুরুতে তাদের মোলটা বের করে নিব। দেখো হাইড্রোজেনের মোল যদি আমরা বের করি, হাইড্রোজেন হচ্ছে 12 গ্রাম, তার মোলার ভর হচ্ছে 2, তাহলে বিক্রিয়া পাত্রে কত মোল হাইড্রোজেন ছিল? 6 মোল। সেটাই হচ্ছে এই যে বিক্রিয়া পাত্রে 6 মোল হাইড্রোজেন আছে। অপরদিকে অ্যামোনিয়ার নাইট্রোজেনের পরিমাণ দেয়া হচ্ছে 140 গ্রাম, তাই নাইট্রোজেন হচ্ছে 140 গ্রাম বাই তার মোলার ভর হচ্ছে 28, তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 5 মোল। বিক্রিয়ার শুরুতে দেখো ভাইয়েরা 5 মোল নাইট্রোজেন আছে। অ্যামোনিয়ার পরিমাণ বিক্রিয়ার শুরুতে থাকে না, অ্যামোনিয়া বিক্রিয়া হওয়ার পরে সাম্যাবস্থায় গিয়ে আমার তৈরি হচ্ছে। তাই বিক্রিয়া তোমার ছিল 5 মোল, সেখান থেকে এক্স মোল পরিমাণে বিয়োজিত হচ্ছে, কারণ বিক্রিয়ার অনুপাতটা কত? নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে সহগ হচ্ছে 1, তাই এখান থেকে এক্স মোল পরিমাণে বিয়োজিত হচ্ছে। অপরদিকে তোমার এখানে আছে 6 মোল, 6 মোল থেকে কতটুকু পরিমাণে বিয়োজিত হবে? 6 মোল থেকে কি 6x মোল পরিমাণে বিয়োজিত হবে? কখনোই না, বিক্রিয়ার রেশিও অনুপাতে হবে। এখানে নাইট্রোজেন যখন এক্স মোল বিয়োজিত হয় তার অনুপাত অনুযায়ী হাইড্রোজেন হচ্ছে 3x মোল বিয়োজিত হবে এবং অ্যামোনিয়া তৈরি হবে 2x মোল। এবং অ্যামোনিয়া দেখো এই বিক্রিয়া থেকে কি দেখতে পাচ্ছি, অ্যামোনিয়া হচ্ছে 2x মোল তৈরি হয়। কিন্তু আমরা যদি অ্যামোনিয়ার অঙ্কে কি বলছে, সাম্যাবস্থায় 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়, অর্থাৎ সাম্যাবস্থায় তৈরি হয় 2 মোল অ্যামোনিয়া। সাম্যাবস্থায় যদি 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে 2x মোল অ্যামোনিয়া তৈরি হয়, তাই আমরা ধরে নিচ্ছি 2x এর ভ্যালু হচ্ছে 2। 2x এর ভ্যালু যদি 2 হয়, আমার x এর ভ্যালু হচ্ছে 1। তারপরে আমরা x এর ভ্যালু বসিয়ে তার কেপি এবং কেসি এর ভ্যালুটা আমরা বের করে নিয়েছি। পরের ম্যাথটা দেখলেও তোমাদের সেম জিনিসটাই, সেম ধরনের ম্যাথই আমরা একটু খেয়াল করি। দেখো বিক্রিয়ার শুরুতে, এই বিক্রিয়ার শুরুতে কি কোনো কিছু বলা আছে? যেমন আগের বিক্রিয়া বলা ছিল যে হচ্ছে 12 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, এই বিক্রিয়া কিন্তু আসলে আমাদের, তাই আমরা এই ক্ষেত্রে কি ধরে নিব যে নাইট্রোজেন আছে আমার 1 মোল,
হাইড্রোজেন যেহেতু দেয়া নেই, হাইড্রোজেন আছে 3 মোল এবং অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 0। বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে আসে, টি সময় পরে যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসে, তখন আমার 1 মোল থেকে এক্স মোল পরিমাণে বিয়োজিত হয়। 3 মোল থেকে রেশিও অনুপাতে যখন এখানে এক্স মোল বিয়োজিত হয়, তখন এখানে 3x মোল বিয়োজিত হয়, আর এখানে তৈরি হবে তখন আমার 2x মোল। এখন ভাইয়া এই ক্ষেত্রে আমি এক্স এর ভ্যালুটা কিভাবে বের করব? দেখো, সাম্যাবস্থায় বলা হচ্ছে অ্যামোনিয়া তৈরি হয় 1 মোল। বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যামোনিয়া তৈরি হচ্ছে কত মোল? 2x মোল। তাহলে আমরা ধরে নিতে পারি যে 2x এর ভ্যালু হচ্ছে 1, আর 2x এর ভ্যালু যদি 1 হয়, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1/2 বা x এর ভ্যালু হচ্ছে 0.5। এই x এর ভ্যালুটাই যদি আমরা এখন এখানে বসাই, তার মানে 1 মাইনাস 0.5, 3 মাইনাস 3 ইন্টু 0.5, আর 2x এর ভ্যালুই হচ্ছে আমার, x এর ভ্যালু যদি বসাই 2 ইন্টু 0.5, অর্থাৎ সাম্যাবস্থায় নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 0.5 মোল, হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 1.5 মোল, এবং সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 1 মোল। তাই সাম্যাবস্থায় যেহেতু আমরা প্রত্যেকটার পরিমাণই পেয়ে গেছি, তাই আমরা কেসি এর ভ্যালু বের করতে পারি। দেখো এই ক্ষেত্রে আবারও ঠিক সেম জিনিস, সাম্যাবস্থায় আমরা যে ভ্যালুটা পেয়েছি 1, এটা কিন্তু মোল, কিন্তু আমরা যখন কেসি বের করব তখন আমাদের তার হচ্ছে ঘনমাত্রা কল্পনা করা প্রয়োজন। তাই ঘনমাত্রার ক্ষেত্রে আমরা কি জানি? ঘনমাত্রা সমান হচ্ছে মোল বাই আয়তন, কিন্তু দেখো এখানে পাত্রের আয়তন 2 লিটার দেয়া আছে, তাই হচ্ছে হাফ। এর পাওয়ার হবে কত? যেহেতু অ্যামোনিয়ার সহগ হচ্ছে 2, তাই এর পাওয়ার হবে 2 বাই হচ্ছে আমার নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 0.5, তাই নাইট্রোজেনের পরিমাণ হবে 0.5/2, এর সহগ হচ্ছে 1, এবং হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 1.5/2, এর পাওয়ার হচ্ছে 3, এবং এই অঙ্কের সমাধান করলে আমাদের রেজাল্ট হবে 2.37, এবং একক ঠিক সেম, লিটার স্কয়ার পার মোল স্কয়ার। এটা খুবই বেসিক ম্যাথ। বিক্রিয়ায় যদি সাম্যাবস্থায় কোনো মোল দেয়া থাকে, সেই মোলের ক্ষেত্রে বিক্রিয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি 2x মোল তৈরি হচ্ছে, তাই আমরা ধরে নিচ্ছি 2x এর ভ্যালু 1। আগের অঙ্কে দেখো দেয়া ছিল হচ্ছে 34 গ্রাম তৈরি হয়, তাই 34 গ্রাম তৈরি হলে এখানেও 2x এর ভ্যালু হচ্ছে 2, তাই x এর ভ্যালু আমরা পেয়েছি 1। এরপরে দেখো আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা হচ্ছে আমাদের পরীক্ষায় রুয়েটে দেখো 2003, 4, 5, 6 এবং 10, 11 3 বছর এই সেম কোশ্চেনটাই রুয়েট অ্যাডমিশন টেস্টে বা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। দেখো 2 লিটার আয়তনের একটা পাত্র, তার মানে পাত্রের আয়তন আমাদেরকে দেয়া আছে ঠিক আগের মতোই। সাম্যাবস্থায় 20% মোল অ্যামোনিয়া আছে, সাম্যাবস্থায় 20% মোল অ্যামোনিয়া আছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কোনো পরিমাণ দেয়া নেই। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ কত মোল সেটা দেয়া নেই, এখানে পার্সেন্টেজ হিসেবে দেয়া আছে 20% মোল হচ্ছে অ্যামোনিয়া। তাহলে সাম্যাবস্থায় কি ভাইয়ারা শুধুমাত্র অ্যামোনিয়াই থাকে? না, সাম্যাবস্থায় কখনোই শুধুমাত্র অ্যামোনিয়া থাকে না। সাম্যাবস্থায় অ্যামোনিয়া থাকবে, সাম্যাবস্থায় হাইড্রোজেন থাকবে, সাম্যাবস্থায় নাইট্রোজেনও থাকবে। এখন এর ভিতরে অ্যামোনিয়া যদি 20% হয়, তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ কত হবে? অবশ্যই 80%, কারণ টোটাল সাম্যাবস্থায় যদি মোট মোল চিন্তা করি, অ্যামোনিয়া 20% আর বাকি মোল হবে 80%, অর্থাৎ টোটাল অবশ্যই আমার 100% হতে হবে। তাহলে সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ আমরা পেলাম হচ্ছে 20%, তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণ কত আমরা সেটা খুব সহজে বের করতে পারি। দেখো সাম্যাবস্থায় নাইট্রোজেনের পরিমাণ যদি বের করতে চাই, তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে হচ্ছে 80%, তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেনের পরিমাণ কত? 80% এর, দেখো তো সাম্যাবস্থায় নাইট্রোজেন আর হাইড্রোজেনের মোট মোল সংখ্যা কত? নাইট্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে 3, তাহলে মোট মোল সংখ্যা হচ্ছে 4। এখন মোট মোল সংখ্যা যদি 4 হয়, তাহলে 80% এর মধ্যে
নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 80%-এর 1/4, তার মানে হচ্ছে 20%। এই জিনিসটা আমি আরেকবার রিপিট করছি, সাম্যাবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মোট পরিমাণ হচ্ছে 80%, এদের মোট মোল সংখ্যা হচ্ছে 4, তাহলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 80%-এর 1/4, তার মানে 20%, এবং হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 80%-এর 3/4, তার মানে হচ্ছে আমার 60%। তাহলে একটা জিনিস খেয়াল করো, সাম্যাবস্থায় আমরা নাইট্রোজেনের পরিমাণ পেয়ে গেলাম হচ্ছে 20%, সাম্যাবস্থায় হাইড্রোজেনের পরিমাণ পেয়ে গেলাম হচ্ছে 60%, এবং সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ আমার দেয়া আছে 20%। তাহলে দেখো তো এখান থেকে আমরা নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসারটা বের করতে পারি কিনা। নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 20%, তার মানে 20% মোল বাই টোটাল মোল হচ্ছে 100 ইন্টু বিক্রিয়া পাত্রে মোট চাপ দেয়া আছে 1.5, তাহলে এর ভ্যালু হচ্ছে 0.3 অ্যাটমসফিয়ার। এখন এটা আমরা কোথা থেকে বের করেছি, ওই যে মোট আংশিক চাপ সমান সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। শুরুতেই এই সমীকরণের একটা সমাধান আমরা দেখেছি, তাই মোল ভগ্নাংশ জিনিসটা কি, নিজের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ডিভাইড করা। যেহেতু সাম্যাবস্থায় নাইট্রোজেনের পার্সেন্টেজ মোল আমরা পেয়েছি হচ্ছে 20%, তাই 20/100 হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এভাবে ঠিক সিমিলারলি হাইড্রোজেনের মোল ভগ্নাংশ যদি আমরা বের করি, হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 60 বাই হচ্ছে টোটাল মোল পার্সেন্টেজ হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1.5, এর ভ্যালু হচ্ছে 0.9। এবং সিমিলারলি হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে 20/100 ইন্টু 1.5, যার ভ্যালু হচ্ছে 0.3 অ্যাটমসফিয়ার। এখন আমরা এই অঙ্কের ক্ষেত্রে সাম্য ধ্রুবক বের করতে বলছি, যেহেতু পাত্রের মোট চাপ দেয়া আছে, তাই আমরা শুরুতেই বলেছি হচ্ছে মোট চাপ যদি কখনো কোনো বিক্রিয়ায় দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তার আংশিক চাপে সাম্য ধ্রুবক কেপি বের করব। এবং আংশিক চাপে সাম্য ধ্রুবক, দেখো আংশিক চাপগুলো যেহেতু পেয়ে গিয়েছি, তাই আংশিক চাপের সাম্য ধ্রুবক হবে 0.3 এর স্কোয়ার বাই হচ্ছে 0.3 ইন্টু 0.9 এর পাওয়ার হচ্ছে 3, এবং এই অঙ্কের ফাইনালি যে রেজাল্টটা হবে, রেজাল্ট হবে 0.412, এবং একক হবে অ্যাটমসফিয়ারের পাওয়ার -2। এই ম্যাথটা কতজন বুঝতে পেরেছি, আমরা একটু সবাই যদি হ্যান্ড রাইজ করে জানাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমরা কতজন এই ম্যাথটা বুঝতে পেরেছি। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, রুয়েট অ্যাডমিশন টেস্টে দেখো 3বার এসেছে। আচ্ছা, যারা আমরা হাত তুলেছি তারা একটু হাতটা নামিয়ে ফেলি। আমরা হচ্ছে এর পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথটার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, সেই ধারণাটা হচ্ছে যে সাম্যাবস্থায় সাম্য ধ্রুবককে আমরা কেপি বা কেসি দ্বারা প্রকাশ করি। এখন ভাইয়ের কোয়েশ্চেন হচ্ছে, সাম্য ধ্রুবক কি শুধুমাত্র সাম্যাবস্থায় থাকবে? না, ধ্রুবক বিক্রিয়ার শুরুতেও থাকতে পারে। শুরুতে থাকতে পারে কিভাবে, আমি যদি একটা এক্সাম্পল দেই তোমাদেরকে, খেয়াল করো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে হচ্ছে আমার অ্যামোনিয়া তৈরি করে। ধরো বিক্রিয়ার শুরুতে, অর্থাৎ টি ইকুয়াল টু যখন 0, নাইট্রোজেন হচ্ছে 1 মোল, হাইড্রোজেন হচ্ছে 3 মোল, বিক্রিয়ার শুরুতে কখনোই অ্যামোনিয়া থাকে না। এখন তোমার একটা রুমে ধরো প্রবেশ পথ আছে 3টা, 2টা জানালা আছে, সেই জানালা দিয়েও মানুষ ঢুকতে পারে, এবং একটা দরজা আছে, সেই দরজা দিয়েও মানুষ ঢুকতে পারে। আমি কি কাজ করলাম, বিক্রিয়া পাত্রে শুরুতেই নাইট্রোজেন প্রবেশ করালাম হচ্ছে 1 মোল, হাইড্রোজেন দিলাম হচ্ছে 3 মোল, কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ আমরা সবসময় জানি বিক্রিয়া পাত্রে শুরুতে থাকে হচ্ছে 0।
কিন্তু যদি আমি বিক্রিয়া পাত্রের শুরুতেই কিছু পরিমাণে অ্যামোনিয়া দিয়ে দিই, এটা যদি জিরো না হয়ে ধরো এই ক্ষেত্রে আমি 4 মোল পরিমাণে দিয়ে দিলাম, তাহলে আমরা যেটা সক্রিয় ভর জানি যে উৎপাদের মোল সংখ্যা বা উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা সব সময় হচ্ছে একটা ভ্যালু পাই। তাই শুরুতে যখন বিক্রিয়ার পরিমাণ জিরো থাকে, দেখো এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি 0/1:3, অলওয়েজ রেজাল্ট কিন্তু জিরো, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে আমার কখনোই ধ্রুবকের মান থাকে না, তাই ধ্রুবক সবসময় জিরো হয়। কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি অ্যামোনিয়ার পরিমাণ থাকে বিক্রিয়ার শুরুতে, তাহলে কখনোই সেই ধ্রুবকের মানটা জিরো হয় না। এই ক্ষেত্রে আমরা একটা ধ্রুবক পাই, যে ধ্রুবকটাকে সাম্য ধ্রুবকের ক্ষেত্রে যেটাকে আমরা কেসি দ্বারা প্রকাশ করি আংশিক, আর বিক্রিয়ার শুরুতে সেই ধ্রুবকটাকে আমরা হচ্ছে কিউসি দ্বারা প্রকাশ করি। ঠিক সিমিলার রিঅ্যাকশন, বিক্রিয়ার শুরুতে উৎপাদের পরিমাণ যদি জিরো না হয়, অর্থাৎ উৎপাদ যদি কিছু পরিমাণে থাকে, তাহলে আমার কিউসি এর আমরা একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটার ক্ষেত্রে ইকুয়েশন সেম, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন তার ঘাত সহ গুণফলের মান, অর্থাৎ উৎপাদের সক্রিয় ভরের ঘাত সহ গুণফলের মান এবং বিক্রিয়কের সক্রিয় ভরের ঘাত সহ গুণফলের মান। এবং ঠিক একইভাবে আমরা একটা কিউপি পাবো, যে কিউপি হবে উৎপাদের সক্রিয় ভর বলতে আংশিক চাপের ঘাত সহ গুণফলের মান এবং আংশিক চাপে বিক্রিয়কের ঘাত সহ গুণফলের মান। তাহলে কিউপি আর কিউসি এর মধ্যে পার্থক্যটা কি ভাইয়ারা, একটু মনোযোগ দিয়ে শুনি। কেসি অথবা কেপি হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়ার ধ্রুবকের মান, এবং এই ক্ষেত্রে শর্ত হচ্ছে উৎপাদ বিক্রিয়ার শুরুতে সব সময় জিরো হবে, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকবে না। কিউসি এবং কিউপি হচ্ছে বিক্রিয়ার যে কোনো অবস্থায় ধ্রুবকের মান, এটি সাম্য ধ্রুবক নয়, এটি সাম্য ধ্রুবক নয়। আমি আবারও বলছি, এটি হচ্ছে যে কোনো অবস্থায় বিক্রিয়কের ধ্রুবকের মান। এই যে কোনো অবস্থায় বিক্রিয়কের ধ্রুবকটাই বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায় তখন কিউসি কনভার্ট হয়ে কেসিতে পরিণত হয় এবং কিউপি কনভার্ট হয়ে কেপিতে পরিণত হয়। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের উৎপাদের পরিমাণ কখনোই শূন্য হবে না। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলে এইটার খুব সহজে সমাধানটা বুঝতে পারবো। দেখো বিক্রিয়ার শুরুতে অর্থাৎ ইনিশিয়াল স্টেজে দেখো দেয়া আছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 5 মোল, হাইড্রোজেন হচ্ছে 6 মোল। আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করেছি সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দেয়া ছিল হচ্ছে 0 মোল, আমরা ধরে নিতাম, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকতো না। কিন্তু দেখো এখানে একটা বিক্রিয়ার শুরুতে উৎপাদ দেয়া আছে 1 মোল, এবং বিক্রিয়ার, ভাইয়া যারা একটু হ্যান্ড রেজ করেছো হাতগুলো একটু নামিয়ে ফেলি। বিক্রিয়ার শুরুতে হাইড্রোজেনের পরিমাণ দেয়া আছে হচ্ছে 1 মোল, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো বিক্রিয়ার শুরুতে কারো পরিমাণে কিন্তু জিরো, উৎপাদের কারো পরিমাণই হচ্ছে জিরো না। এখন দেখো বিক্রিয়ার শুরুতে বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, এখন বিক্রিয়াটা কোন দিকে যাবে? যেহেতু বিক্রিয়ার শুরুতে উৎপাদের পরিমাণ দেয়া আছে, বিক্রিয়া কি সম্মুখ দিকে যাবে নাকি বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে? যদি বিক্রিয়া সম্মুখ দিকে যায় 5 মোল থেকে x মোল পরিমাণে বিয়োজিত হবে, 6 মোল থেকে x মোল পরিমাণে বিয়োজিত হবে, 1 মোলের সাথে x মোল পরিমাণে তৈরি হবে এবং x মোল পরিমাণে এখানে তৈরি হবে। কোন দিকে যায়? যখন বিক্রিয়া সম্মুখ দিকে যাবে। এখন দেখো যদি বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়, আমি জানি না বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, সম্মুখ না পশ্চাৎ, তাহলে উৎপাদ থেকে বিয়োজিত হতে শুরু করবে, অর্থাৎ 1 - x, এই ক্ষেত্রে হবে 1 - x, এক্ষেত্রে হবে 6 + x, এবং এখানে তৈরি হবে 5 + x। এখন আমরা কিভাবে বুঝবো আসলে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে নাকি বিক্রিয়া পশ্চাৎমুখ দিকে যাবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হবে না পশ্চাৎমুখী বিক্রিয়া হবে? এই সম্মুখমুখী হবে না পশ্চাৎমুখী হবে এটা বোঝার জন্যই হচ্ছে আমাদেরকে এই ধরনের অঙ্কে কিউপি এর ভ্যালু, অর্থাৎ বিক্রিয়ার যে কোনো অবস্থায় ধ্রুবকের মানটা নিয়ে আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা কিউ, যেহেতু এখানে সবগুলোই হচ্ছে পাত্রের আয়তন দেয়া আছে, তাই কিউসি এর ভ্যালু যদি বের করি, ভাইয়ারা একটু দেখো কিউসি এর ভ্যালুটা আমার কত দাঁড়াচ্ছে, কনসেন্ট্রেশন অফ কার্বন মনোঅক্সাইড বাই কনসেন্ট্রেশন অফ ওয়াটার বাই কনসেন্ট্রেশন অফ কার্বন ডাই অক্সাইড
ইন্টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, এর ভ্যালু দেখো 1 × 1 বাই হচ্ছে 5 × 6, দ্যাট মিনস 0.0333। 0.033 যদি হয় তাহলে কেসি এর ভ্যালুটা দেখো, এক্ষেত্রে আমার বিক্রিয়ার অঙ্কে কেসি এর ভ্যালু দেয়া আছে 1.137। কেসি এর ভ্যালু কিউসি এর থেকে আমার বড়, তাহলে আমি এখন এই কেসি এর ভ্যালু কিউসি এর ভ্যালু থেকে বড় হওয়ার ফলে কখন বুঝবো বিক্রিয়াটা কি সম্মুখ দিকে যাবে নাকি বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে। আমি একটু গ্রাফিক্যালি যদি বোঝাই, ধরো এই জায়গাটাতে হচ্ছে কেসি আছে, যার কেসি এর ভ্যালু হচ্ছে 0.137। আমরা বিক্রিয়ার যে কোনো অবস্থায় ধ্রুবকের মান কিউসি পেলাম 0.033। এখন বিক্রিয়ার সাম্যাবস্থা কি অর্জিত হয়েছে? হয়নি। কোনো একটা বিক্রিয়া মূল শর্তই বা বিক্রিয়া চাই হচ্ছে সাম্যাবস্থা অর্জন করতে, তার মানে কিউসি থেকে সে কেসি এর দিকে যাবে। তাহলে যেহেতু এখনো সাম্যাবস্থা অর্জিত হয়নি, কিউসি থেকে কেসি এর দিকে যাবে, সেই ক্ষেত্রে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ আমরা যে পশ্চাৎ দিকে চিন্তা করেছিলাম সেই পশ্চাৎ দিকে কখনোই হবে না। তাই আমরা দেখো ভাইয়ার, আমি আরেকবার বলি, বিক্রিয়ার ক্ষেত্রে আমার যখন বিক্রিয়ার শুরুতে প্রীতম ভাই, হ্যাঁ ওই যে আয়তন দিয়ে ভাগ করেন না আর কি, এটা নিয়ে সবাই অভিযোগ করছে। কোনটা আগেরটায়? না না, কিউসি বের করার জন্য ওই যে 2 লিটার দিয়ে যে ভাগ করেন না। আচ্ছা 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 আচ্ছা, আয়তন, আচ্ছা আয়তন, ওকে, আমরা হচ্ছে আয়তন যেটা ভাগ করি নাই সেটার ক্ষেত্রে, হ্যাঁ আয়তনটা এখানে অবশ্যই ভাগ করতে হবে। হ্যাঁ, আয়তনটা ভাগ করতে হবে। হ্যাঁ তো সবাই হ্যাঁ, হচ্ছে 1/2। এক্ষেত্রে দেখো সবগুলোর ক্ষেত্রে আমি কেন ভাগ করি নাই, এক্ষেত্রে একটু খেয়াল করি, সবগুলোর ক্ষেত্রেই পাত্রের আয়তন কত? 2 আর 2 করে আছে না ভাইয়ারা? দেখো এক্ষেত্রে প্রত্যেকটা সহগ কত? 1 1 1 এবং 1। তাই প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু আমার 2 দ্বারা ডিভাইড করতে হচ্ছে, তাই আমি এখানে আর আয়তন দ্বারা ভাগ করিনি, আমি লিখে দিয়েছি 1 × 1 বাই হচ্ছে 5 × 6। যেহেতু আমার প্রত্যেক ক্ষেত্রেই সেম আয়তন দ্বারা ভাগ করেছে এবং তাদের সহগ কিন্তু সবগুলোরই সেম, তাই আমার আয়তনের ক্ষেত্রে কোনো ধরনের ডিফারেন্স আসতেছে না। বেসিক্যালি এই কারণে হচ্ছে আমি আয়তন দ্বারা ডিভাইড করিনি। এখন দেখো কিউসি থেকে আমরা কখন বুঝবো বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে নাকি বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে? খেয়াল করবা, প্রথমত আমাদেরকে কিউসিটা বের করে নিতে হবে। কিউসি হচ্ছে যে কোনো অবস্থায় বিক্রিয়ার শুরুতে যদি উৎপাদের পরিমাণ দেয়া থাকে, কিউসি বের করে তারপরে আমাদেরকে কম্পেয়ার করতে হবে কিউসি কেসি এর থেকে বড় নাকি কিউসি কেসি এর থেকে ছোট। যেহেতু এই বিক্রিয়ায় কেসি কিউসি এর থেকে বড়, তাই বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, অর্থাৎ আমার এই অঙ্কের জন্য হচ্ছে প্রথম যে পার্টটুকু আছে সেই পার্টটুকু হচ্ছে রাইট। এখন এখান থেকে আমার এই অঙ্কের সমাধান করার জন্য কি বলা হচ্ছে, সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা চাওয়া হচ্ছে। প্রত্যেকের ঘনমাত্রা বের করতে হলে আমাকে হচ্ছে কেসি এর ভ্যালুর থেকে আমার এক্স এর ভ্যালু বের করে নিতে হবে। দেখো কেসি এর ভ্যালু হচ্ছে 0.137, এটা আমার দেয়া আছে। তাহলে সাম্যাবস্থায় আমার এর পরিমাণ কত? 5 - x বাই হচ্ছে 2 ইন্টু 6 - x, সরি একটু কারেকশন হচ্ছে এখানে, আমরা একটু ইরেজ করি, আমার এই জায়গাটাতে একটু ভুল হয়েছে। উৎপাদের পরিমাণ হচ্ছে 1 + x বাই হচ্ছে 2 ইন্টু 1 + x বাই হচ্ছে 2 এবং 5 - x বাই 2 ইন্টু 6 - x বাই 2। যেহেতু এখানে কেসি এর ভ্যালু দেয়া আছে 0.137, এই অঙ্কটা সমাধান করলে আমার এক্স এর ভ্যালু দাঁড়ায় হচ্ছে 0.7488। এক্ষেত্রে দুইটা সমাধান দাঁড়াবে 0.7488 অর -4.8125। যেহেতু বিয়োজন ধ্রুবকের মান নেগেটিভ হতে পারে না, তাই আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে 0.7488। এখন দেখো সাম্যাবস্থায় এদের প্রত্যেকের ঘনমাত্রা বের করতে বলা হচ্ছে। তাহলে সাম্যাবস্থায় কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা কত? 5 - x বাই হচ্ছে 2। তাহলে 5 - x যদি হয়, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি 0.7488 বাই হচ্ছে 2, অর্থাৎ এর পরিমাণ দাঁড়াবে সাম্যাবস্থায় 2.125 ইউনিট হচ্ছে মোল পার লিটার। ঠিক একইভাবে সাম্যাবস্থায় আমার
হাইড্রোজেনের পরিমাণের ক্ষেত্রে হচ্ছে 6-x/2, সমাধান করলে 6-0.7488/2 অঙ্কের আমার রেজাল্ট দাঁড়াবে 2.626। একইভাবে আমরা বাকিগুলো বের করে নিব। আমি উত্তরটা লিখে দিচ্ছি। কার্বন মনোক্সাইড এবং ওয়াটারের ক্ষেত্রে বা পানির ক্ষেত্রে অঙ্কের রেজাল্ট হবে 0.87444 এবং ইউনিট হবে মোল পার লিটার। এই অঙ্কটা আমরা কতজন বুঝতে পেরেছি একটু হাত তুলে জানাই। কিউপি এবং কিউসি এর কনসেপ্ট। ওকে, যারা হাত তুলেছো হাতটা সবাই একটু নামিয়ে ফেলি, আমরা পরবর্তী ম্যাথে যাই। মোটামুটি ম্যাক্সিমামই ম্যাথটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথের টাইপে যদি যেতে চাই, পরবর্তী ম্যাথের টাইপে দেখো আমাদের হচ্ছে ভ্যান হফ ইকুয়েশন, অর্থাৎ বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়ার তাপমাত্রার একটি সমীকরণ আছে, সেই সমীকরণটাতে আমরা যাব। এই ভ্যান হফের একটি ইকুয়েশন আছে, দেখো ইকুয়েশনটা দেয়া আছে, আমরা ইকুয়েশনের ডেরিভেশনে আমরা যাচ্ছি না। লন কেপি সমান সমান হচ্ছে -ΔH/RT+C। এখন এই ক্ষেত্রে বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমরা দুইটা গ্রাফ চিন্তা করব। একটা হচ্ছে লন কেপি বনাম তাপমাত্রার গ্রাফ 1/T এবং লন কেপি বনাম বিক্রিয়ার তাপমাত্রার গ্রাফ 1/T। এখন এই ক্ষেত্রে কেন আমরা দুইটা গ্রাফ চিন্তা করছি, দেখো ভাইয়া, ΔH বলতে হচ্ছে আমার বিক্রিয়ার এনথালপির পরিবর্তন। ΔH এর পরিচয় হচ্ছে আমার এনথালপির পরিবর্তন। এখন এনথালপির পরিবর্তন আমার পজিটিভও হতে পারে, এনথালপির পরিবর্তন আমার নেগেটিভও হতে পারে। বিক্রিয়াটা যদি দেখো, বিক্রিয়াটা যদি তাপোৎপাদী বিক্রিয়া হয়, অর্থাৎ ΔH এর ভ্যালু তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি নেগেটিভ নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি হয় তাহলে লন কেপিকে আমরা বসাচ্ছি হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, তার মানে ওয়াই। ΔH এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে আমার ΔH/R একটা ভ্যালু, যেটাকে আমরা বলছি বিক্রিয়ার ঢাল, তার ভ্যালু হয়ে যাচ্ছে পজিটিভ এবং ঢালকে হচ্ছে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। আর 1/T কে আমি এক্স এক্সিস বরাবর বসাচ্ছি, তাহলে আমরা ধরে নিতে পারি 1/T, দ্যাট মিনস ΔH/R হচ্ছে বিক্রিয়ার ঢাল এম এবং 1/T সমান সমান যদি আমরা এক্স ধরি তাহলে হচ্ছে y is equal to mx plus c। ভাইরা y is equal to mx plus c যদি হয়, এটি কোন ধরনের সরলরেখার সমীকরণ? আমরা জানি y is equal to mx plus c হচ্ছে একটি ঊর্ধ্বমুখী সরলরেখার সমীকরণ। তাই এই বিক্রিয়ার যদি আমরা গ্রাফ অঙ্কন করতে চাই তাহলে এই বিক্রিয়ার গ্রাফটা আসলে আমাদের কিরকম হবে? এই বিক্রিয়ার গ্রাফ যদি চিন্তা করি, ঊর্ধ্বমুখী সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের এরকম একটি গ্রাফ পাবো, যেই বিক্রিয়ার ক্ষেত্রে ঢালের ভ্যালু এম এর মান হচ্ছে ΔH/R। কিন্তু এই বিক্রিয়াটা যদি তাপহারী বিক্রিয়া হয়, অর্থাৎ যেই বিক্রিয়ার ক্ষেত্রে আমার ΔH এর ভ্যালু হচ্ছে প্লাস হচ্ছে, সেই ক্ষেত্রে আমার ঢালের ভ্যালুটা নেগেটিভ, তখন আমার সমীকরণটা কিরকম দাঁড়াচ্ছে? এটা হচ্ছে আমার তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ঢালের ভ্যালু নেগেটিভ, তাই আমার সমীকরণটা হচ্ছে y is equal to mx plus c। কিন্তু তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ঢালের ভ্যালু হচ্ছে পজিটিভ, তাই আমার ΔH/R ঢালের ভ্যালু হয়ে যাবে আমার নেগেটিভ। যেহেতু ΔH এর ভ্যালু পজিটিভ, তাই ΔH/R এর ভ্যালু আমার দাঁড়াবে হচ্ছে -m। তাহলে আমার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে y is equal to -mx plus c। খেয়াল করো, ΔH এর ভ্যালু যেহেতু পজিটিভ, তাই ঢালের ভ্যালু হচ্ছে নেগেটিভ, y is equal to -mx plus c। তাহলে y is equal to -mx plus c হচ্ছে একটি নিম্নগামী সরলরেখার সমীকরণ এবং এই সরলরেখার সমীকরণটা গ্রাফটা আমরা পাবো হচ্ছে এরকম, যেই বিক্রিয়ায় ঢালের ভ্যালু
হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর বা মাইনাস এম। এখন এই ডেল এইচ বাই আর এবং ডেল এইচ মাইনাস ডেল এইচ বাই আর বলতে আমরা আসলে কি বুঝি? ডেল এইচ বাই আর হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। খেয়াল করো ভাইরা, ডেল এইচ বাই আর হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। এখন এটি হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। এক্সপেরিমেন্টাল ভ্যালুর ক্ষেত্রে আমরা এই গ্রাফটি কখনোই, দেখো এই গ্রাফটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করার কথা, কিন্তু এটা কখনোই ছেদ করতেছে না। কেন? যদি ওয়াই অক্ষকে ছেদ করে, তাই 1/t এর ভ্যালু হয়ে যায় আমার 0, অর্থাৎ টেম্পারেচার হয়ে যায় ইনফিনিটি, যেটা আসলে কখনোই সম্ভব না। তাই এ ধরনের এক্সপেরিমেন্টাল বা পরীক্ষামূলক যে মানগুলো পাওয়া যায় বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সমীকরণ, সেই সমীকরণের গ্রাফগুলো কখনোই ওয়াই অক্ষকে ছেদ করে না। অর্থাৎ আমরা যখন গ্রাফ অঙ্কন করি তখন তার ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্যটা আসলে আমরা পাই না। কেন? যেহেতু এক্সপেরিমেন্টাল ভ্যালুর ক্ষেত্রে আমার 1/t এর ভ্যালু হয়ে যাচ্ছে 0, তাই t = ইনফিনিটি সেটা কখনোই সম্ভব না। আমরা তোমাদেরকে খুব সিম্পল একটা গাণিতিক সমস্যা দিচ্ছি। দেখো, লন কেপি ভার্সেস 1/t এর গ্রাফ। তাহলে এই বিক্রিয়ায় যদি দেখো, খেয়াল করো, লন কেপি ভার্সেস 1/t এর গ্রাফ হয়, তাহলে লন কেপি ভার্সেস 1/t এর গ্রাফের ঢালের মান দেয়া আছে হচ্ছে তোমার 21645 কেলভিন। কোয়েশ্চেন হচ্ছে ডেল এইচ এর ভ্যালু কত? আমরা একটু আগেই দেখো বিক্রিয়ার ঢালের মান কি পেয়েছি, ডেল এইচ বাই আর সমান সমান হচ্ছে এম। তাহলে ডেল এইচ এর ভ্যালু হচ্ছে বের করতে বলা হচ্ছে আমাদের। তাহলে ডেল এইচ এর ভ্যালু হচ্ছে এম ইন্টু আর। অঙ্কের সমাধান যদি করি, এম এর ভ্যালু আমার কোয়েশ্চেনে দেয়া আছে, ঢালের ভ্যালু 21645 ইন্টু এম এর ভ্যালু, আর এর ভ্যালু হচ্ছে আমার 8.3146। তাহলে এই অঙ্কের সমাধান করলে আমার রেজাল্ট দাঁড়াবে হচ্ছে 17999.9863। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে ঢালের ভ্যালু হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর, তাহলে ডেল এইচ এর ভ্যালু কত হচ্ছে? মাইনাস 17999.9863। খুবই সিম্পল ম্যাথ। লন কেপি ভার্সেস 1/t এর গ্রাফ লেখের গ্রাফের ঢাল দেয়া আছে, আমাদেরকে ডেল এইচ এর ভ্যালু দেয়া আছে। আমরা ঢালের ক্ষেত্রে মান জানি হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর, এবং এই ঢালের ভ্যালু হচ্ছে এম, সেটারই মান দেয়া আছে হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেনে 21645 কেলভিন, এবং আর এর ভ্যালু হচ্ছে আমরা তখন ধরে নিব 8.3146, এবং 8.3146 ধরে নিলে আমাদের ডেল এইচ এর ভ্যালু দাঁড়াচ্ছে এটা, যেটা আমাদের অঙ্কের সমাধান। যারা একটু হাত উঠে আছে, হ্যান্ড রেজ করে আছি, সবাই একটু হাতটা নামালে সুবিধা, কারণ আমাদের স্ক্রিনের অনেকটা জায়গা এটা হচ্ছে কাভার করে ফেলে, ফলে স্ক্রিন দেখতে একটু প্রবলেম হয় আমাদের ক্ষেত্রে। ওকে, আমরা হচ্ছে এরপরে এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, আমরা অলরেডি একটা সমীকরণ ইকুয়েশন একটু আগেই আমরা পেলাম, হচ্ছে লন কেপি সমান সমান হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে সি। এখন দেখো, এটা যদি ভাইয়েরা দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য চিন্তা করি, তাহলে হচ্ছে লন কেপি 1 সমান সমান হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t1 প্লাস সি। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। আর যদি আরেকটা টেম্পারেচারের জন্য চিন্তা করি, লন কেপি 2 সমান সমান হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t2 প্লাস সি। এটা হচ্ছে আমার, হ্যাঁ ভাই, হ্যাঁ এই আর এর মানটা কেন এটা হইলেন একটু দয়া করে বলে দেন না প্লিজ। ওকে, আর এর মান এটা হলো কেন তোমাদের সবার একটু খেয়াল করো, ডেল এইচ এর ভ্যালু তোমাদেরকে বের করতে বলা হচ্ছে। খেয়াল করো, ডেল এইচ এর একক আমরা সবসময় কোন এককে প্রকাশ করি? ডেল এইচ এর ইউনিট হচ্ছে আমার কিলো জুল পার মোল। জুল কোন এককে প্রকাশ করা হয় ভাইয়া? এসআই এককে। এসআই এককে যেহেতু আমাদেরকে ডেল এইচ এর ভ্যালু বের করতে বলা হচ্ছে, তাই অবশ্যই সেটা জুল এককে প্রকাশ করতে হবে। তাই যেহেতু এসআই এককে হচ্ছে জুল একক,
তাই আমরা আর এর ভ্যালু আমরা জানি এসআই পদ্ধতিতে আর এর ভ্যালু হচ্ছে 8.3146, এই কারণেই এখানে হচ্ছে আর এর ভ্যালু 8.3146 বসানো হচ্ছে শুধুমাত্র এসআই পদ্ধতির জন্য, যেহেতু ডেল এইচ আমরা হচ্ছে কিলোজুল পার মোল এককে প্রকাশ করি। এখন এটার সমাধানে যদি আসি, দেখো দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য আমরা চিন্তা করলাম যে লন কেপি ওয়ান আর লন কেপি টু, এই দুইটা সমীকরণ চিন্তা করলাম। এখন 2 নং সমীকরণ থেকে যদি আমি 1 নং সমীকরণকে বাদ দেই, অর্থাৎ লন কেপি টু মাইনাস লন কেপি ওয়ান, এই ক্ষেত্রে দেখো মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/T2, এটা হয়ে যাচ্ছে প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে তাই এটা হয়ে যাবে প্লাস ডেল এইচ বাই আর ইন্টু 1/T1। এখন এই ক্ষেত্রে লন কেপি টু বাই হচ্ছে কেপি ওয়ান সমান, আমি যদি মাইনাস ডেল এইচ বাই আর কমন নেই তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 1/T2 মাইনাস 1/T1। এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য যদি আমরা এই ভ্যান হফের ইকুয়েশনটাকে চিন্তা করি, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই, লন কেপি টু বাই কেপি ওয়ান সমান সমান হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/T2 মাইনাস 1/T1। খুব সিম্পল। প্রথম T1 তাপমাত্রার জন্য আমরা ধ্রুবক আংশিক চাপে ধ্রুবক ধরে নিলাম হচ্ছে কেপি ওয়ান, এবং T2 তাপমাত্রার জন্য আমরা ধরে নিচ্ছি কেপি টু। তারপরে 2 নং থেকে 1 নং সমীকরণকে বিয়োগ করে আমরা দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য একটা ইকুয়েশন দাঁড় করাচ্ছি। এখন এই ক্ষেত্রে দেখো এই ইকুয়েশনটার আমরা সলভ করে ফেললাম, এরপরে আমরা এটার একটা গাণিতিক সমস্যা করি। PCl5 বিয়োজিত হয়ে PCl3 আর ক্লোরিন তৈরি করে, যেই বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে আমার ডেল এইচ এর ভ্যালু দেয়া আছে হচ্ছে প্লাস 90 কিলোজুল পার মোল। 0 ডিগ্রি তাপমাত্রায় বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান দেয়া আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমাদেরকে 27 ডিগ্রি তাপমাত্রায় কেপি এর মানটা নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমাদেরকে দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য অলরেডি আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, লন কেপি টু বাই কেপি ওয়ান সমান সমান হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/T1 T2 মাইনাস হচ্ছে 1/T1। তাহলে এখন দেখো লন আমাকে বের করতে হবে কেপি টু, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি টু বের করতে হবে, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার সাম্য ধ্রুবকের মান দেয়া আছে 0.00564 সমান সমান ডেল এইচ এর ভ্যালু আমাদের কোশ্চেনে দেয়া আছে, ডেল এইচ এর ভ্যালু হচ্ছে মাইনাস 90 কিলো জুল। তার মানে হচ্ছে 90 ইন্টু 90,000 জুল। যেহেতু এখানে দেখো ডেল এইচ এর ভ্যালু হচ্ছে মাইনাস এবং সূত্রের পেছনেও একটা মাইনাস আছে, তাই মাইনাসে মাইনাস আমার এই ভ্যালুটা হয়ে যাবে প্লাস। বাই আর এর ভ্যালু আমরা বসাচ্ছি 8.3146 ইন্টু টেম্পারেচার হচ্ছে 1/300, যেহেতু 27 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন, মাইনাস হচ্ছে 1/273। তাহলে আমার আলটিমেটলি এই অঙ্কের সমাধান করলে কেপি টু এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে 0.1999 অ্যাটমোসফিয়ার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো খুবই সিম্পল ম্যাথ। 0 ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে আমার সাম্য ধ্রুবকের মান দেয়া আছে এবং 27 ডিগ্রি তাপমাত্রায় আমাকে সাম্য ধ্রুবকের মান বের করতে বলা হচ্ছে। তাই আমরা দুইটা ভিন্ন তাপমাত্রার জন্য একটা ইকুয়েশন পেলাম, ভ্যান হফের ইকুয়েশন কেপি টু বাই কেপি ওয়ান, এবং এটা সমাধান করে আমরা কেপি টু এর ভ্যালুটা বের করে নিচ্ছি। এরপর আমাদের খুবই একটা হ্যাঁ হ্যাঁ ডেল এইচ এর মান মাইনাস দাও না প্লাস দাও, এটা নিয়ে সবাই প্রশ্ন করছে। আচ্ছা, ডেল এইচ এর ভ্যালুটা হচ্ছে মাইনাস দেয়া, প্লাস দেওয়া তো নাকি সবাই? আচ্ছা আমি এখানে আমার পোলটা দেখতে, আচ্ছা সরি ভাইরা, ডেল এইচ এর ভ্যালুটা হচ্ছে আমার, হ্যাঁ ডেল এইচ এর ভ্যালুটা প্লাস দেয়া আছে। সরি, আমার এখানে একটু ভুল ছিল, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছিলাম না কারণ তোমরা সবাই হ্যান্ড রেজ করে রাখতেছো। ডেল এইচ এর ভ্যালুটা প্লাস, তাই এখানে ভ্যালুটা আলটিমেটলি মাইনাস না, এখানে ভ্যালুটা হবে প্লাস, এবং এটা সমাধান করলে আমার অঙ্কের রেজাল্ট দাঁড়াচ্ছে 0.1999। ডেল এইচ এর ভ্যালুটা প্লাস ছিল, সরি আমি এখানে দেখতে পারতেছিলাম না, এই কারণে একটু প্রবলেম হচ্ছিল।
যারা হ্যান্ড রেজ করতেছো একটু হ্যান্ড রেজটা যদি নামিয়ে ফেলো তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ হ্যান্ড রেজের জন্য আমরা এখানে অনেক কিছু দেখতে পারি না আসলে পোলে স্ক্রিনে। দেখো, প্রতি মোল থেকে যত মোল বিয়োজিত হয়। হ্যাঁ, হ্যান্ড রেস অপশনটা আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। প্রতি মোল থেকে যত মোল বিয়োজিত হয়, ধরো তোমার কাছে একটা বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আমার হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে। নাইট্রোজেন আছে 1 মোল, হাইড্রোজেন আছে 3 মোল এবং অ্যামোনিয়া আছে 0 মোল। এখন কোনো বিক্রিয়ায় তোমার কাছে ধরো এন মোল পরিমাণে আছে, যেটা নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 1 মোল, হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 3 মোল। তাহলে এন মোল থেকে যখন এখানে আমরা দেখো খেয়াল করো, এখানে যখন আমরা বিক্রিয়ার সমীকরণ লিখতাম তখন আমরা এখানে লিখতাম ভাইয়ারা যে 1 মোল থেকে এক্স মোল পরিমাণে বিয়োজিত হয়, 3 মোল থেকে 3x মোল পরিমাণে বিয়োজিত হয়, আর এখানে 2x মোল পরিমাণে তৈরি হয়। এখন তোমার কাছে ধরো এন মোল পরিমাণে আছে, সেখান থেকে তুমি এক্স মোল পরিমাণে বিয়োজন করতেছো, তাহলে প্রতি একক মোল থেকে কত মোল পরিমাণে বিয়োজিত করতেছো? এক্স বাই এন মোল। এটাকে আমরা বলে থাকি বিয়োজন মাত্রা আলফা। বিয়োজন মাত্রা আলফা এবং বিয়োজনের পরিমাণ, এখানে এক্স এর পরিচয় হচ্ছে দেখো বিয়োজনের পরিমাণ, কতটুকু পরিমাণে বিয়োজন করতেছো, আর আলফা হচ্ছে বিয়োজনের মাত্রা। তাই এক্স আর এন এর মধ্যে, আলফা এর ভিতরে একটা সম্পর্ক হচ্ছে এক্স সমান সমান এন আলফা। এক্স এর পরিচয় হচ্ছে বিয়োজনের পরিমাণ আর আলফা এর পরিচয় হচ্ছে বিয়োজনের মাত্রা। এটা আমরা কেন পড়লাম এটা একটু পরেই আমাদেরকে কাজে লাগবে, যে তোমার কাছে এন মোল থেকে যদি এক্স মোল পরিমাণে বিয়োজিত করো, তাহলে 1 মোল থেকে কতটুকু পরিমাণে আমরা বিয়োজন করতেছি এক্স বাই এন, তাহলে শতকরা যে পরিমাণে বিয়োজিত হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে বিয়োজনের মাত্রা। এই বিয়োজনের মাত্রা আলফা এবং বিয়োজনের পরিমাণ এক্স এর মধ্যকার একটা সম্পর্ক হচ্ছে এক্স সমান সমান এন আলফা। দেখো, এই ম্যাথটার খুব সহজ একটা সমাধান আমরা যদি করি, 2 লিটার আয়তনের একটা পাত্রে 4 মোল হাইড্রোজেন দেয়া আছে এবং 2 মোল নাইট্রোজেন দেয়া আছে, এরা বিক্রিয়া করে এবং কোয়েশ্চেনে বলা হচ্ছে নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। এই কথাটার মানে কি একটু আমরা খেয়াল করি। যদি বিক্রিয়া লিখি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আমার হচ্ছে অ্যামোনিয়াতে পরিণত হয়। ইনিশিয়াল স্টেজে বিক্রিয়া যখন শুরুতে ছিল, নাইট্রোজেনের পরিমাণ কিন্তু আমার কোয়েশ্চেনে বলে দিচ্ছে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 2 মোল। তাহলে নাইট্রোজেন হচ্ছে 2 মোল, হাইড্রোজেন হচ্ছে 4 মোল এবং অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 0 মোল। বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে আসে, 2 মোল থেকে আমি ধরে নিচ্ছি এক্স মোল পরিমাণে বিয়োজিত হয়, তাহলে 4 মোল থেকে কতটুকু পরিমাণে বিয়োজিত হবে? 4 মোল থেকে 3x মোল পরিমাণে বিয়োজিত হবে, কারণ এখানে রেশিও হচ্ছে 1:3:2 এবং এখানে আমার 2x মোল পরিমাণে তৈরি হবে। এখন কোয়েশ্চেনে খেয়াল করো ভাইয়ারা, বলা হচ্ছে নাইট্রোজেন 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, তার মানে কি 20% নাইট্রোজেন বিয়োজিত হয়। এখন এই যে পার্সেন্টেজ দেয়া থাকলে সেটা কি এক্স দেয়া আছে নাকি আলফা দেয়া আছে? একটু আগে আমি বলেছি পার্সেন্টেজ দেয়া থাকা মানেই হচ্ছে সেটি বিয়োজনের মাত্রা আলফা দেয়া আছে, কিন্তু আমার অঙ্কের সমাধান করার জন্য আমার কিসের ভ্যালু জানা দরকার? এক্স এর ভ্যালু। তাই আমরা এক্স আর আলফা এর ভিতরকে একটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে এক্স সমান সমান এন আলফা। এই অঙ্কে দেখো ভাইয়া দেয়া আছে আলফা নাইট্রোজেন হচ্ছে 20%। তাহলে এখানে এন এর ভ্যালু নাইট্রোজেনের জন্য কয় মোল? 2 মোল। আলফা এর ভ্যালু হচ্ছে 20%, দ্যাট মিনস 0.2। তাহলে এক্স এর ভ্যালু আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? 0.4 মোল। এটা সবাই বুঝতে পারছি? আমরা একটু আগে একটা সম্পর্ক দেখিয়েছি, আগের স্লাইডে দেখো এক্স আর এন এর মধ্যকার সম্পর্ক হচ্ছে এক্স সমান সমান এন আলফা, অর্থাৎ বিয়োজনের পরিমাণ সমান সমান বিয়োজনের মাত্রা ইনটু মোল সংখ্যা। এই বিয়োজনের পরিমাণ এবং মোল সংখ্যার সম্পর্ক থেকে আমরা বের করছি হচ্ছে মোল সংখ্যা হচ্ছে নাইট্রোজেনের জন্য 2 এবং তার আলফার ভ্যালু হচ্ছে 0.2, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমার 0.4। এখন এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, তার মানে এক্স এর ভ্যালু 2 মাইনাস 0.4 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 0.4 আর 2 ইন্টু 0.4,
তাহলে আমরা এবার যদি কেসি এর ভ্যালু বের করতে চাই, কেসি এর ভ্যালু উৎপাদের পরিমাণ 2 × 0.4 মানে হচ্ছে 0.8, তাহলে এর ভ্যালু হচ্ছে 0.8। পাত্রের আয়তন যেহেতু দেয়া আছে 2 লিটার, তাই 0.8/2 এর পাওয়ার হচ্ছে 2 বাই, এখানে এটার সমাধান করলে আমার অঙ্কের রেজাল্ট হচ্ছে 2.8। তাহলে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 2.8, পাত্রের আয়তন 2 লিটার, 2.8/2 এর পাওয়ার হচ্ছে 3, আর এখানে ভ্যালু হচ্ছে আমার 1.6, তাই 1.6 পাই হচ্ছে 2, এবং এই অঙ্কের সমাধান করলে আমার অঙ্কের রেজাল্ট হবে 0.073 লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এখন দেখো এই অঙ্কটার পরে ঠিক সিমিলিয়ার আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। পরবর্তী অঙ্কটা খেয়াল করো ভাইয়ারা, নাইট্রোজেনের জায়গায় শুধুমাত্র হাইড্রোজেন দেয়া আছে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? ঠিক একই অঙ্ক, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়াতে পরিণত হয়। ইনিশিয়াল স্টেজে আমি ধরে নিলাম নাইট্রোজেন হচ্ছে আমার কোয়েশ্চেনে দেয়া আছে 2 মোল, হাইড্রোজেন হচ্ছে 4 মোল, এটার পরিমাণ 0। বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে আসে, এখান থেকে x মোল পরিমাণে বিয়োজিত হয়, এখান থেকে 4 - 3x মোল পরিমাণে বিয়োজিত হয়, এবং এখানে 2x মোল পরিমাণে তৈরি হয়। এখন দেখো তো ভাইয়ারা, নাইট্রোজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন যখন x মোল পরিমাণে বিয়োজিত হয়, তখন আমার অঙ্কের জন্য সূত্র কি ছিল? x = n আলফা। কিন্তু এবার কি আলফা যেটা দেয়া আছে, যে আলফা হাইড্রোজেন হচ্ছে আমার 20%, অর্থাৎ 20% হাইড্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, অর্থাৎ 20% হাইড্রোজেন বিয়োজিত হয়, যেটাকে আমরা বলছি বিয়োজনের মাত্রা। তাহলে আলফা হাইড্রোজেনের ক্ষেত্রে আমার পরিমাণ সূত্রটা কি? x = n আলফা হবে, নাকি যেহেতু হাইড্রোজেন 3x মোল পরিমাণে বিয়োজিত হচ্ছে, তাই হাইড্রোজেনের ক্ষেত্রে সূত্রটা হবে 3x = n আলফা। আমরা এই জায়গাটাতেই ভুল করি, একটু আবারও মনোযোগ দিয়ে খেয়াল করো। নাইট্রোজেনের ক্ষেত্রে যখন সূত্রটা হচ্ছে x = n আলফা, কারণ নাইট্রোজেন x পরিমাণে বিয়োজিত হচ্ছে, হাইড্রোজেনের ক্ষেত্রে তখন 3x পরিমাণে বিয়োজিত হচ্ছে, অর্থাৎ 3x = n আলফা। তাহলে x এর ভ্যালু কত দাঁড়াবে? নাইট্রোজেনের জন্য n এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 0.2 বাই হচ্ছে 3, এবং x এর ভ্যালু আমরা পাবো হচ্ছে, ফাইনালি যে x এর ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে আমার 0.8/3, 0.8/3। এই ভ্যালুটা আমরা যদি এখানে ইনপুট দেই, ঠিক সিমিলারলি আমরা কেসি এর ভ্যালুটা বের করে নিতে পারবো নাইট্রোজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, সেই ভ্যালুগুলো ইনপুট দিলে কেসি এর আলটিমেটলি যে ইকুয়েশন থেকে যে রেজাল্টটা হবে, সেই রেজাল্টটা হবে 0.02 লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এটা আরেকবার একটু খেয়াল করো সবাই, যে নাইট্রোজেনের ক্ষেত্রে যখন সূত্র হচ্ছে x = n আলফা, যখনই আমার বলা হচ্ছে হাইড্রোজেন 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, তখনই আমার কিন্তু সূত্রটা হয়ে যাচ্ছে 3x = n আলফা। কখনোই নাইট্রোজেনের জন্য যখন x = n আলফা, সেটা কখনোই হাইড্রোজেনের জন্য x = n আলফা হবে না, হাইড্রোজেনের জন্য সেটা হবে 3x = n আলফা। বাকি অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই, বাকিটুকু x এর ভ্যালু বের করে আমরা বসাবো, সমীকরণ সাম্যাবস্থায় মান বসাবো, এবং সেখান থেকে আমরা ভ্যালুগুলো বের করে নেব, এবং অঙ্কের রেজাল্ট হবে 0.02। আমি তোমাদেরকে এখন একটা পোল দিচ্ছি, তোমরা আচ্ছা পোল না, পোলটা একটু পরেই দেই তোমাদের জন্য। খুব কমন দুইটা সূত্র, যেটা হচ্ছে দুটি প্রচলিত বিক্রিয়া আমাদের পরীক্ষায় এত এত পরিমাণে আসে, যেই এই বিক্রিয়াটা ব্যাখ্যা করা আমাদেরকে খুবই, মানে এটা সমীকরণ তোমাদেরকে একটু মুখস্থ রাখতে পারো কেসি এবং কেসি এর জন্য, তাহলে আমাদের পরীক্ষায় অ্যান্সার করাটা সুবিধা হবে। ধরো PCl5 দেওয়া আছে হচ্ছে 1, আর এদের পরিমাণ হচ্ছে 0 0, তাহলে সাম্যাবস্থায় এর পরিমাণ কত? 1 - আলফা বাই হচ্ছে ভি, এটা হচ্ছে আলফা বাই ভি, এটা হচ্ছে আলফা বাই ভি। এখন এইটার ক্ষেত্রে কেসি এর যদি ইকুয়েশন বের করতে চাই, তাহলে হচ্ছে আলফা বাই ভি ইন্টু আলফা বাই ভি
বাই হচ্ছে 1 মাইনাস আলফা বাই ভি, এবং এটার সমীকরণ সমাধান করলে আমার ইকুয়েশন দাঁড়াবে আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি। আর এই ইকুয়েশনের জন্য আমার যেটা দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস আলফা বাই ভি ইন্টু 2 আলফা বাই ভি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কেসি এর ভ্যালু বের করতে চাই তাহলে হচ্ছে 2 আলফা বাই ভি এর পাওয়ার হচ্ছে 2 বাই 1 মাইনাস আলফা বাই ভি, এবং এটা সমীকরণ সমাধান করলে আমাদের একটা ইকুয়েশন দাঁড়াবে 4 আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি। এই দুইটা সমীকরণ আমি কেন তোমাদেরকে লেখাচ্ছি, এটা যদিও করানোর কোনো প্রয়োজন নাই, তারপরও আমি একটা কারণে করাচ্ছি, কারণ এই দুইটা সমীকরণ তোমরা একটু মুখস্থ করে রাখলে বেটার হয়, কারণ এটা এতবার বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় এসেছে, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মুখস্থ করে রাখলে তোমাদের পরীক্ষা অ্যান্সার করতে খুবই সুবিধা হবে। ভাই এরপরে আমাদের টপিক হচ্ছে অ্যাসিড বেজ। আমরা খুবই সিম্পল ধারণা এখানে জানি যে অ্যাসিড বেজের 3 ধরনের মতবাদ আছে। আরহেনিয়াস মতবাদ, আরহেনিয়াস মতবাদ অনুযায়ী যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তারা হচ্ছে অ্যাসিড, এবং যারা জলীয় দ্রবণে OH- আয়ন দান করে তারা হচ্ছে ক্ষার। ব্রনস্টেড লাউরি তার মতবাদে বলেছেন যারা জলীয় দ্রবণ না, যারা শুধুমাত্র H+ আয়ন দান করে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা H+ আয়ন গ্রহণ করে তারা হচ্ছে বেজ। আর লুইস মতবাদ অনুযায়ী যারা ইলেকট্রন জোড়া গ্রহণ করে অর্থাৎ ইলেকট্রন জোড়া একসেপ্ট করে তারা হচ্ছে অ্যাসিড, যারা ইলেকট্রন জোড়া দান করে তারা যারা ইলেকট্রন জোড়া দান করে তারা হচ্ছে আমার বেজ। তাহলে আমরা 3 ধরনের মতবাদ পেলাম। আরহেনিয়াস মতবাদ জলীয় দ্রবণের জন্য কার্যকর, ব্রনস্টেড লাউরির মতবাদ যে কোনো ধরনের দ্রবণের জন্য বা যে কোনো কন্ডিশনে কার্যকর, আর লুইস মতবাদ হচ্ছে ইলেকট্রন জোড়া গ্রহণের উপর ভিত্তি করে হচ্ছে আমরা অ্যাসিড আর বেসকে কম্পেয়ার করি। এখন অ্যাসিড আর বেসের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকের আমরা একটা একই ধরনের সমাধান, যে ধরো একটা অ্যাসিড পানিতে বিয়োজিত হয়, অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে আমার কি তৈরি করে, অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, সেই H+ আয়ন H2O গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে আমরা যদি এই বিক্রিয়ার ধ্রুবকের ভ্যালু বের করতে চাই, কে এর ভ্যালু হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু এ এর কনসেন্ট্রেশন বাই হচ্ছে HA বাই হচ্ছে H2O। যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে পানি যদি লিকুইড হয় তার ধ্রুবকের মান অর্থাৎ সক্রিয় ভরের মান আমরা 1 একক ধরে নিব। তাহলে 1 একক যদি ধরে নেই, কে সমান সমান আমার দাঁড়াচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু A- আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে HA। এবং এখান থেকে আমরা যদি সমাধান বের করি তাহলে আমরা একটা ইকুয়েশন পাই যে PKA সমান সমান হচ্ছে মাইনাস লগ কে। এখন PKA আর কে বলতে কি বুঝি, দেখো কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ভাইরা খেয়াল করো কে। হ্যাঁ, আগের সূত্রগুলোতে একটু যাবেন। হ্যাঁ এটা প্রচলিত সূত্র। হ্যাঁ, কোনটা? যে দুইটা প্রচলিত সূত্র আছে না, যেটা একটা এটা আরেকটু আগে হ্যাঁ, দুইটা প্রচলিত সূত্র। হ্যাঁ, আচ্ছা, যে নিচে আলফা স্কয়ার তো দেন না, এটা নিয়ে সবাই আসলে মাতামাতি 1 মাইনাস আলফা স্কয়ার হবে আর কি। কেপি এর ক্ষেত্রে ভাই এটা হচ্ছে কেপি এর সূত্র, তো নিচে যদি কেপি এর সূত্র বের করি তাহলে আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি, কিন্তু আপনি তো কেসি এর সূত্র বের করছেন, ওরা কেপি এর সূত্র ধরে তারপর বলতেছে যে ভুল হচ্ছে। আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার, ওটা কেপি এর জন্য, ওটা কেপি এর আচ্ছা জন্য, কেপি এর জন্য। হ্যাঁ, আসে হচ্ছে কেপি এর জন্য। আচ্ছা কেপি এর জন্য আমি তোমাদেরকে হচ্ছে কেসি এর জন্য দেখাচ্ছিলাম, এই কারণে হচ্ছে আমি কেসি এর জন্য তো আমার আলটিমেটলি এখানে থাকতেছে না এইটার ক্ষেত্রে না ভাই। আমি তো এইখানে আসলে মুখস্থ যে সূত্রটা পরীক্ষা আসে সেটা আসলে কেপি এর জন্য। আচ্ছা হ্যাঁ, তো কেপি এর ফর্মুলাটা হচ্ছে প্রথম বিক্রিয়ার জন্য আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। কেপি এর জন্য আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। হ্যাঁ, এটার জন্য হচ্ছে 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। আচ্ছা 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। আচ্ছা তোমরা, আমি হচ্ছে তোমাদেরকে কেসি এর জন্য প্রমাণ করেছি, তোমরা কেসি এর জন্য মানে তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কেপি এর জন্যই আসে, তো তোমরা চেষ্টা করবা হচ্ছে দুইটার ক্ষেত্রেই কেপি মনে রাখো আর কেসি সমাধান করলে এটা চলে আসবে। আমি তাই তোমাদেরকে হচ্ছে কেসিটা করিয়ে দিয়েছিলাম। ওকে ফাইন। এরপরে দেখো আমরা
কে এ অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান যদি বাড়ে তাহলে পি কে এর মান অবশ্যই কমে যাবে, সেই ক্ষেত্রে অ্যাসিডটা শক্তিশালী হবে। কারণ কি, আমরা দেখো একটু আগে একটা ইকুয়েশন পেয়েছি, ইকুয়েশনটা হচ্ছে পি কে সমান হচ্ছে মাইনাস লগ কে এ। তাই কে এর ভ্যালু যদি বাড়ে পি কে এর ভ্যালু অবশ্যই কি হয়ে যাবে, কমে যাবে, এবং তখন অ্যাসিডটা অনেক বেশি শক্তিশালী হবে। তোমাদের জন্য একটা পোল কোয়েশ্চেন আমি পোল শেয়ার করছি, কোন অ্যাসিডটা শক্তিশালী, খুব তাড়াতাড়ি, এটা নিয়ে আসলে খুব মানে বেশিক্ষণ সময় লাগার কথা না, সবাই একটু তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। আচ্ছা ভাই, অনেকের কিছু কোয়েশ্চেন ছিল কখন আর এর ভ্যালু 0.0821 বসাবো, কখন আর এর ভ্যালু 8.314 বসাবো। এটা আমি আগেই বলেছি, হচ্ছে তোমার যখন আমরা এসআই এককে চিন্তা করবো অর্থাৎ ডেল এইচ এর ভ্যালু জুল এককে বের করব, তখন আর এর ভ্যালু হচ্ছে এসআই পদ্ধতিতে 8.314 বসাবো। আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে যখন লিটার অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করব তখন আর এর ভ্যালু হচ্ছে 0.0821 এটা বসাবো। আচ্ছা, পোলটা হচ্ছে আমি এন্ড করে দিচ্ছি। খুব সহজ একটা কোশ্চেন ছিল, তারপর অনেকে আমরা ভুল করেছি। কোনটি শক্তিশালী অ্যাসিড? অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করে আসলে ভাইয়া হচ্ছে তার কেন্দ্রীয় যে পরমাণু হচ্ছে সেই কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি আমরা একটু দেখি, সালফারের ক্ষেত্রে এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান হচ্ছে +6, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে +5, এখানে কার্বনের ক্ষেত্রেও হচ্ছে +5, আর এখানে ক্লোরিনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান হচ্ছে +7। যেহেতু কেন্দ্রীয় পরমাণুর জারণ মান ক্লোরিনের বেশি, তাই শক্তিশালী অ্যাসিড হচ্ছে পারক্লোরিক অ্যাসিড HClO4। এবং মোটামুটি তোমরা 60% হচ্ছে রেজাল্টটা সঠিক দিয়েছো, বাকি যারা ভুল করেছো তারা আশা করি ক্লিয়ার হয়ে গেছো। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার যত বেশি সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হয়। আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে কিছু তোমাদেরকে কে এবং পি কে এর ভ্যালু দেয়া আছে। এখন ভাইয়া কোশ্চেন হচ্ছে এই কে এবং পি কে এর ভ্যালু কিউ অ্যান্ড এ সেকশনে ভাইয়াকে কোশ্চেন করেন এতগুলো মান কি আমাদেরকে আসলে মুখস্থ করতে হবে? না, এতগুলো মান তোমাদেরকে মুখস্থ করতে হবে না। এটা শুধুমাত্র জেনে রাখো, পরীক্ষায় যখন ম্যাথ আসবে তখন তোমাদেরকে এই ভ্যালুগুলো আসলে দেয়া থাকবে। শুধুমাত্র একটার জন্য মান তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কারণ অ্যাসিটিক অ্যাসিডের ভ্যালুটা অনেক সময় কোশ্চেনে দেয়া থাকে না। অ্যাসিটিক অ্যাসিডের ভ্যালু হচ্ছে কে এর ভ্যালু 1.8 × 10⁻5, আর পি কে এর ভ্যালু হচ্ছে 4.74। এই মানটা মনে রাখলেই হবে, বাকি যদি কোনো ম্যাথ আসে তোমাদেরকে পরীক্ষায় অবশ্যই সেটার ভ্যালু দেওয়া হবে। ক্ষারের বিয়োজন ধ্রুবক, এই ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক চিন্তা করি যে অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন বিয়োজিত হয়ে যে আয়নটা তৈরি করে সেটাকে আমরা তার কনজুগেটেড বেস বলি। বেইজের ক্ষেত্রে আমরা হচ্ছে বেইজ হচ্ছে H+ আয়ন গ্রহণ করে কনজুগেটেড অ্যাসিডে পরিণত হয়। কনজুগেটেড অ্যাসিড কি? বেইজ হাইড্রোজেন আয়ন গ্রহণ করে যে আয়নটাতে কনভার্ট হয় বা যে যৌগটাতে কনভার্ট হয় তাকে আমরা তার কনজুগেটেড কম্পাউন্ড বলি। তাই এই ক্ষেত্রে অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে যদি আমরা কে এবং বেইজ কনজুগেটেড বেইজের বিয়োজন ধ্রুবককে যদি কেবি ধরি, আর বেইজের ক্ষেত্রে যদি হচ্ছে কেবি এবং কে ধরি, তাহলে এখানে দেখো কে ইন্টু কেবি মানে লাল ইন্টু লাল, এটাকে কি বোঝানো হচ্ছে? যখন অ্যাসিডটা স্ট্রং হয় তখন তার কনজুগেটেড বেসটা উইক হয়, তখন এই দুইটার গুণফল বিয়োজন ধ্রুবকের গুণফলটা হয় পানির আয়নিক গুণফলের সমান, যার ভ্যালু হচ্ছে 10⁻14। প্রীতম ভাই, হুম, আরেকটু সবাই একই প্রশ্ন যে আগের ক্ষেত্রে কার্বনিক অ্যাসিডের কার্বনের জারণ মানটা একটু দেখেন তো ভাই, এটা নিয়ে একদম সবাই প্রশ্ন করে ফাড়া দিচ্ছে। হ্যাঁ, কার্বনিক অ্যাসিডে কার্বনের জারণ মান +4 হবে। সরি, এখানে হচ্ছে +4।
কার্বনের ক্ষেত্রে কার্বনের জারণ মান +4 হবে পোল কোশ্চেনে। তাই এখানে যেহেতু HClO4 এর জারণ মান সব থেকে বেশি +7, সেহেতু আমার তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড হচ্ছে HClO4। এখন এই ক্ষেত্রে খেয়াল করো, কনজুগেটেড অ্যাসিড এবং কনজুগেটেড বেইজের ক্ষেত্রে আমার হচ্ছে যে অ্যাসিডটা যখন স্ট্রং হয় তখন তার কনজুগেটেড বেসটা হচ্ছে অনেক উইক হয়। তাই কনজুগেট অ্যাসিড যখন অনেক স্ট্রং হয় তখন তার কনজুগেটেড বেস যখন অনেক উইক হয়, তাদের গুণফল অর্থাৎ তাদের K × KB এর গুণফল হবে পানির আয়নিক গুণফলের সমান, যার ভ্যালু হচ্ছে 10⁻14। আবার উইক অ্যাসিড আর উইক বেইজের ক্ষেত্রে যদি চিন্তা করি, K × KB তাদের আয়নিক যে গুণফলটা সেটা হচ্ছে পানির আয়নিক গুণফলের সমান। অর্থাৎ লালের সাথে অ্যাসিড থেকে যে কনজুগেটেড বেস পাবো তাদের গুণফলের ভ্যালু হচ্ছে 10⁻14। আবার বেস থেকে যে কনজুগেটেড অ্যাসিড পাবো তাদের ধ্রুবকের গুণফল হচ্ছে 10⁻14। লালের সাথে লাল গুণ হয়, নীলের সাথে নীল গুণ হয়, কিন্তু দেখো অ্যাসিড থেকে আমি অ্যাসিডের কে এর সাথে যদি কনজুগেটেড অ্যাসিডের মানে বেইজের কেবি যোগ করি তাহলে সেই ভ্যালুটা কখনোই আমার কি হবে না, 10⁻14 আমরা পাবো না। তাহলে আমরা 10⁻14 কখন পাবো বা পানির আয়নিক গুণফলের সমান পাবো? অ্যাসিড থেকে যে কনজুগেটেড বেস পাবো তাদের গুণফল বা বেস থেকে যে কনজুগেটেড অ্যাসিড পাবো তাদের ধ্রুবকের গুণফলের ক্ষেত্রেই শুধুমাত্র পানির আয়নিক গুণফলের সমান হবে, অন্য ক্ষেত্রে কখনোই এটা 10⁻14 এর সমান হবে না। অর্থাৎ কে আর কেবি এর মধ্যে সম্পর্কটা কি? কে আর কেবি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কারণ হচ্ছে যদি আমরা দেখি কে সমান সমান হচ্ছে 10⁻14 বাই হচ্ছে কেবি, অর্থাৎ এদের মধ্যকার এইটা যেহেতু কনস্ট্যান্ট একটা ভ্যালু 10⁻14, তাই কে আর কেবি এর মধ্যকার সম্পর্ক হচ্ছে সবসময় ব্যস্তানুপাতিক। এটা একটু মাথায় খেয়াল রাখবে। এখন দেখো পানির আয়নিক গুণফলের ভ্যালু 10⁻14 সব সময় একটা টেম্পারেচারের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে 25°C টেম্পারেচার। 25°C টেম্পারেচারের জন্য পানির আয়নিক গুণফলের ভ্যালু হচ্ছে 10⁻14। তাই KW পানির আয়নিক গুণফল যদি বাড়ে, টেম্পারেচার যদি বাড়ে, তাহলে পানির আয়নিক গুণফলের ভ্যালুও কি আলটিমেটলি বেড়ে যাবে। অর্থাৎ 25 ডিগ্রি তাপমাত্রায় পানির যে আয়নিক গুণফল 27 ডিগ্রি তাপমাত্রায় অবশ্যই তার আয়নিক গুণফলের মান বেশি হবে। এরপরে হচ্ছে আমাদের খুবই সিম্পল, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, পিএইচ কাকে বলা হয়? পানির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ, এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিওএইচ। এবং পিএইচ আর পিওএইচ বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএইচ এর ভ্যালুও 7 এবং পিওএইচ এর ভ্যালুও 7। তাই বিশুদ্ধ পানির ক্ষেত্রে 7 + 7 অর্থাৎ পিএইচ এবং পিওএইচ এর মোট ভ্যালু হচ্ছে 14, এবং অবশ্যই এটা 25°C এর জন্য প্রযোজ্য। এটা একটু মনে রাখবা। খুবই সিম্পল, তোমাদের একটা গাণিতিক সমস্যার সমাধান মানে অনেকেরই মনে কনফিউশন আসে যে ভাইয়া আসলে পিএইচ এর ভ্যালু তো আমরা জানি যে পিএইচ এর যে স্কেল সেই স্কেলে বিশুদ্ধ পানির জন্য 7 এবং একদিকে হচ্ছে 0 থেকে শুরু আর একদিকে হচ্ছে 14। পিএইচ এর ভ্যালু 0 এর কম হতে পারে কিনা বা পিএইচ এর ভ্যালু 0 এর 14 এর বেশি হতে পারে কিনা? হ্যাঁ ভাইয়া, পিএইচ এর ভ্যালু 0 এর কমও হতে পারে, 14 এর বেশিও হতে পারে। সেটা হচ্ছে সুপার অ্যাসিড এবং সুপার বেইজের ক্ষেত্রে। আপাতত এতটুকু জেনে রাখো যে এর ভ্যালু 0 থেকে কম এবং 14 থেকে বেশি হতে পারে সুপার অ্যাসিড এবং সুপার বেইজের ক্ষেত্রে। এটা নিয়ে তোমরা যখন পরবর্তীতে ইউনিভার্সিটি লেভেলে যাবা তখন এটা নিয়ে আরো অনেক ডিটেলসে তোমরা পড়াশোনা করবা। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন দেখো বুয়েটে আসছে, যদিও এই ধরনের অঙ্ক আসলেই কি বুয়েটে কোয়েশ্চেনে আসার মতো? বুয়েটে যে সবসময় খুব কঠিন কোয়েশ্চেন আসে তা না, অনেক সময় অনেক সহজ কোয়েশ্চেন চলে আসে, এবং তারই একটা দেখো 2008-9 সালে এই কোয়েশ্চেনটা চলে আসছে। খুবই সিম্পল কোয়েশ্চেন, একটি ফলের রসের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দেয়া আছে। দেখো অ্যাসিড যদি পানিতে ধরো HA এটা পানিতে হচ্ছে H+ আয়ন দান করে, তাহলে সে হাইড্রোনিয়াম আয়নে কনভার্ট হয়। তাই আমরা বলতে পারি হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশনই হচ্ছে গিয়ে আমার H+ আয়নের কনসেন্ট্রেশন, যার ভ্যালু হচ্ছে 3.3 × 10⁻² মোলারিটি।
কোয়েশ্চেন হচ্ছে আমার পিএইচ এর ভ্যালু কত। তাহলে পিএইচ এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে আমরা পিএইচ এর জন্য সূত্র জানি মাইনাস লগ এইচ প্লাস, তাহলে মাইনাস লগ 3.3 ইন্টু 10⁻⁻²। এই অঙ্কের সমাধান করলে আমার অঙ্কের রেজাল্ট হবে 1.4815। কোয়েশ্চেন হচ্ছে পিওএইচ এর মান যেহেতু চাওয়া হচ্ছে, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ এর ভ্যালু হচ্ছে টোটাল 14, তাহলে পিওএইচ এর ভ্যালু হচ্ছে 14 মাইনাস 1.4815, তার মানে অঙ্কের ফাইনাল রেজাল্ট হচ্ছে 12.52। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টে আমাদের এসেছিল। আমি তোমাদের জন্য একটা পোল লঞ্চ করছি, পোলের অ্যান্সারটা সবাই একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করি। নতুন একটা পোল, যে 1.3 লিটার, পোলের অ্যান্সারটা একটু সবাই তাড়াতাড়ি দেই। 3 লিটার দ্রবণে 1.35 গ্রাম HCl দ্রবীভূত আছে, এই দ্রবণের পিএইচ নির্ণয় করো। ভাই ওই যে নিচের মেশিনের জন্য, তাই না? ওকে, শাওন, এটার অ্যান্সার 1B না? এখানে অ্যান্সার হচ্ছে ম্যাথের অ্যান্সার বের করি নাই তো। বলি 1.35 by 36.5। জি ভাই 1.9। আচ্ছা, আমরা পোলটা এন্ড করছি। যারা উত্তর দিয়েছো মোটামুটি হচ্ছে 86%ই তোমরা সঠিক উত্তর দিয়েছো। আমি আরেকটু সময় দিচ্ছি, অনেকে এখনো উত্তর দিচ্ছ। এত সময় লাগার কথা না, এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কুয়েটে 2010-11 সালের ভর্তি পরীক্ষায় এসেছিল। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। দেখো, আমি এটার অ্যান্সার হচ্ছে বেসিক্যালি 87%-এর ক্ষেত্রে দেখি আমরা উত্তরটি কোনটি। আমি পোলটা এন্ড করলাম, এরপরে দেখো আমি উত্তরটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করে দিব। আমি এখানে অলরেডি কিছুটা সমাধান করে রেখেছি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর দেওয়া আছে 1.35 গ্রাম। তাহলে আমরা যখন পিএইচ বের করছি, পিএইচ বের করতে চাইলে পিএইচ এর সূত্র হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। তার মানে কনসেন্ট্রেশনের জন্য আমাদের মোল জানা দরকার। তাই HCl এর আমরা মোল বের করে নিলাম, ভরকে তার মোলার ভর দ্বারা ডিভাইড করলাম। তার মানে ভর দেওয়া আছে 1.35 আর তার মোলার ভর হচ্ছে 36.5। তাহলে আমরা, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল, একে পাত্রের আয়তন 3 লিটার দ্রবণে দ্বারা ডিভাইড করে তার কনসেন্ট্রেশন বের করে নিলাম। এখান থেকে যে উত্তরটা পাবো সেটা বসালে আমাদের অঙ্কের রেজাল্ট আসবে হচ্ছে 1.91, অর্থাৎ এই পোলের অ্যান্সার হচ্ছে বি। 87%ই সঠিক উত্তর দিয়েছি। যারা ভুল উত্তর দিয়েছি তারা আশা করি এরপরে তোমরা কারেক্ট করে নিবা। পরবর্তী ম্যাথে আমরা যদি যাই, খুবই সিম্পল আরেকটা ম্যাথ। দেখো ভাইয়ারা, তোমাদের জন্য সিমিলার একটা কোয়েশ্চেন দেয়া আছে যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি 10⁻8 মোলার হয় তাহলে তার পিএইচ এর ভ্যালু কত। দেখো, সালফিউরিক অ্যাসিড যদি জলীয় দ্রবণে আয়নিত হয় তাহলে সে 2টা H+ আয়ন দান করে। তাহলে 2টা H+ আয়ন যদি দান করে তার পিএইচ এর ভ্যালু কত। পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ H+ এর কনসেন্ট্রেশন। তার মানে মাইনাস লগ, যেহেতু সে 2টা H+ আয়ন দান করে তাই
2 × 10⁻⁸। দেখো ভাইরা, এই অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে অঙ্কের রেজাল্ট চলে আসবে 7.69। কিন্তু সালফিউরিক অ্যাসিড কি অম্লীয় দ্রবণ না ক্ষারীয় দ্রবণ? আমরা জানি অম্লীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর ভ্যালু অবশ্যই 7-এর থেকে কি হবে, পিএইচ এর ভ্যালু 7-এর থেকে ছোট হবে, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আসলে কারণটা কি? কারণটা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড দেয়া আছে এটার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার দিকে যদি আমরা খেয়াল করি, এর ঘনমাত্রাটা খুবই কম, অর্থাৎ এটি একটি অতি লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণ। অতি লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। যখন একটা পাত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকে, গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে আমরা H+ আয়ন পাচ্ছি। পানিতে যে হাইড্রোজেন আয়ন আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সেই হাইড্রোজেন আয়নের বিয়োজনের পরিমাণটা একদম শূন্যের কাছাকাছি পৌঁছে আসে, অর্থাৎ মোটামুটি অবিয়োজিত অবস্থায় থেকে যায়। তাই আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে শুধুমাত্র H+ আয়নের কনসেন্ট্রেশনটাই কনসিডার করি। কিন্তু এখানে যে ঘনমাত্রাটা দেয়া আছে 10⁻8 মোলার, এই কনসেন্ট্রেশনটা হচ্ছে অতি লঘু সালফিউরিক অ্যাসিডের জন্য। অতি লঘু সালফিউরিক অ্যাসিডের জন্য আমাদেরকে যে অ্যাসিডের ঘনমাত্রা, এই অ্যাসিডের ঘনমাত্রার পাশাপাশি হচ্ছে আমাদের তার যে পানির ঘনমাত্রা আছে, পানির হাইড্রোজেন আয়ন, সেই ঘনমাত্রাটাও কাউন্ট করতে হবে। অর্থাৎ তোমাদের জন্য আরো সিম্পল করে দেই বিষয়টা, অতি লঘু অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের H+ আয়নের ঘনমাত্রার সাথে পানির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻7 এটাকে যোগ করতে হবে। সোজা কথা হচ্ছে, তোমরা যখন দেখবা অম্লীয় দ্রবণের ক্ষেত্রে অঙ্কের রেজাল্ট হচ্ছে 7-এর থেকে কম না হয়, 7-এর থেকে কম না হয়ে 7-এর থেকে বেশি হয়, তখন হচ্ছে এর সাথে 10⁻7 যোগ করবা। আর ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রেও যদি পিওএইচ এর ভ্যালু বের করতে চাও, সেটা যদি পিএইচ এর ভ্যালু বের করতে চাও, সেটা যদি দেখো 7-এর থেকে কম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে 10⁻7 যোগ করবে, এবং 10⁻7 যোগ করলে এই অঙ্কের ফাইনাল রেজাল্ট দাঁড়াবে 6.9208। অর্থাৎ অতি লঘু অ্যাসিড বা অতি লঘু ক্ষারের ক্ষেত্রে যখন আমাদের